নমস্কার, কল্পনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি। শুনছেন শহীদ আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসখানির শেষ পর্ব। খোদ সামরিক কর্তৃপক্ষের নির্দেশে এই ব্যক্তিগত পত্রে মৌলানার একান্ত বিশ্বাসভাজন গাজী সাহেবকে অত্যন্ত জরুরি কয়েকটি কথা লেখা হয়েছে। তার সার কথা হচ্ছে, সামরিক কর্তৃপক্ষের এই মুহূর্তেই কিছু দালাল দরকার। মুসলিম লীগ বা জামাতে ইসলামের লোক হিসেবে যারা চিহ্নিত হয়ে আছে তাদের কথার এখন খুব একটা দাম হবে না, সেজন্য খোদ আওয়ামী লীগের কোনো লোক পেলে ভালো হয়। গাজী সাহেব তার ভাইপো ফিরোজকে যদি হাত করতে পারেন তাহলে মৌলানা জানিয়েছেন সরকার তাকে একটা আমদানি লাইসেন্স দিতে রাজি আছে। ফিরোজকে কি করতে হবে তারও সামান্য ইঙ্গিত পত্রে আছে। আপাতত সামরিক বাহিনীর কাজ সমর্থন করে একটা বিবৃতি দিতে হবে। বলতে হবে আওয়ামী লীগের কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যে দেশকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তার সাথে অধিকাংশ আওয়ামী লীগ সদস্যের কোনো যোগাযোগ নেই। ওই দুষ্কৃতিকারীদের দমন করতে গিয়ে সেনাবাহিনীকে যে ব্যবস্থা নিতে হচ্ছে সেটা যথেষ্ট সময়োপযোগী হয়েছে। ওই ব্যবস্থা গৃহীত না হলে দেশ জাহান্নামে যেত, ইত্যাদি ইত্যাদি। পরিশেষে বলা হয়েছে ফিরোজ কথা না শুনতে চাইলে তাকে যেন ভয় দেখানো হয়, তার ঘরবাড়ি লুটপাট করা হবে, তাকে ধরে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে পীড়ন চালানো হবে, পরিশেষে সামরিক আদালতে বিচার করে হত্যা করা হবে। চিঠিখানা পড়ে তার নীরবে ফিরোজ সুদীপ্তর হাতে চালান করে দিলেন। ইংরেজিতে টাইপ করা একখানা চিঠি, নিচে মৌলানা নাম সই করেছেন আরবিতে। সুদীপ্ত পড়তে পড়তে শুনলেন ফিরোজ বলছেন, খবিসদের এটা কি রসিকতা, নাকি বেকুবের স্পর্ধা, যা খুশি আমাদের দিয়ে করিয়ে নেওয়া যায় বলে মনে করে নাকি? আবার কাকে গালাগালি শুরু করলে? বলতে বলতে মীনাক্ষী এলেন ঘরে, তার সঙ্গে হামিদার হাতে চায়ের সরঞ্জাম। চাচি সঙ্গে কিছু নাস্তা দিতে চেয়েছিলেন, কিন্তু মীনাক্ষী বাধা দিয়েছেন। এই মাত্র ওরা সব খেয়ে বেরোলো চাচি, আর কিছু লাগবে না, শুধু চা দিন। স্যারকে শুধু চা দেওয়া যায় নাকি? হামিদা বাধা দিতে গিয়েছিল, কিন্তু মীনাক্ষী ধমক খেয়ে থেমে যেতে হয়েছে তাকে। তো স্যার যখন তোর বাড়ি যাবে তখন তোর ইচ্ছে মতো খাওয়াস, এখন আমাদের বাড়িতে কি খাওয়ানো দরকার সেটা আমরা বুঝব। মীনাক্ষী ঠিকই বলেছেন, তখন শুধুমাত্র চায়ের পিপাসাই ছিল ওদের। চা খেতে খেতেই চাচা এলেন। পর্দার ফাঁক দিয়ে চাচাকে দেখা গেল, কিন্তু কিন্তু চাচার পেছনে ওরা কারা? সশস্ত্র ফৌজির একটা ক্ষুদ্র দল যে। সকলেই শিউরে উঠলেন, চকিতে সকলের মনে নানা কথার বিদ্যুৎ খেলে গেল। চাচা আমাদেরকে আর্মির হাতে তুলে দেবে নাকি? আমার জন্য আমার বন্ধুও মরবে? আর্মি এখানে? ভদ্রলোকের কোনো আত্মীয় আর্মিতে থাকে নাকি, নাকি অন্য কিছু ব্যাপার আছে? কি থাকতে পারে এখানে? উমা, মিলিটারি যে, মামার বাড়ি সার্চ করবে নাকি? তাহলেই হয়েছে, লোকগুলো এখনো তো ভরা আছে গ্যারেজে। লোকগুলো মানে 3 জন পুলিশ, রাজারবাগ পুলিশের লোক ওরা। আর্মির সাথে যুদ্ধ করে কিছু ওদের মরেছে, কিছু পালিয়েছে, অনেকেই আশ্রয় নিয়েছে আশেপাশে বাড়িতে। চাচার বাড়িতে যে 3 জন এসেছিল তাদেরকে বেশ সমাদরেই চাচা বরণ করেছিলেন। কারফিউ ওঠার সঙ্গে সঙ্গে গতকাল ওরা পালাতে চেয়েছিল, কিন্তু চাচা বলেছিলেন, না বাবারা, ওই কাজ করবেন না, অবস্থা একটু শান্ত হোক, আমি নিজে গাড়িতে করে আপনাদেরকে সাভারে অথবা ডেমরার ওদিকে কোথাও রেখে আসব। এ কথায় খুবই আশ্বস্ত হয়েছিল পুলিশ 3 জন। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছিল মনে মনে। তারা যে এমন একজনের ঘরে ঠাঁই পেয়েছে সে একান্তই কপালের গুণে। আহা, মানুষ তো নয়, যেন ফেরেশতা। নামাজ কালাম, মুখ ভরা দাড়ি, দেখলেই ভর্তি হয়। গ্যারেজ থেকে অচল গাড়িখানা বের করে সেইখানে জীর্ণ কম্বল ও তোশক বিছিয়ে তাদের থাকার ব্যবস্থা হয়েছিল। তাতে অসুবিধা বিশেষ ছিল না, কারণ ঘরখানা প্রথমেই তৈরি হয়েছিল চাকরদের বাসের জন্যই। অতএব
ছোট্ট একটি জানলা সেখানে ছিলই। পরে ওটাকে গ্যারেজ বানানোর জন্য সামনের দিকটা বড় করা হয়েছে, কিন্তু জানলাটি বন্ধ করা হয়নি। পুলিশ 3জনকে সেখানে পুড়িয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে রাখা হতো, যেন কেউ সন্দেহ না করে। ঘরে দেওয়া হয়েছিল পেচ্ছাপ ইত্যাদির জন্য একটা খালি কেরোসিনের টিন এবং 1 কলসি পানি। অতএব ব্যবস্থাটাকে পুলিশের কাছে যতদূর সম্ভব নিখুঁত বলেই মনে হয়েছিল। খাবারের সময় ঘরে ডেকে নিয়ে গিয়ে খাওয়ানো হতো, সেইটাই ওদের নিকট প্রতীয়মান হতো পরম সমাদর বলে। 28শে মার্চের বেলা প্রায় 3টের দিকে পরম সমাদরে গ্যারেজের তালা খুলে ফিরোজের চাচা গাজী মাসুদ উর রহমান বাঙালি পুলিশ 3জনকে পাঞ্জাবি সৈনিকদের হাতে তুলে দিলেন। কর্তব্য সমাধা করে একটা পরম তৃপ্তি নিঃশ্বাস ফেলে চাচা ঘরে এসে সোফার উপর বসলেন। হামিদাকে বিজলি পাখা চালিয়ে দিতে বললেন এবং ফিরোজদের দিকে লক্ষ্য করে বললেন, ওহ, একটা দায় শুকলো, কি যে দুশ্চিন্তায় ছিলাম বাবারা। অতঃপর নিজেই আনুপর্বিক ঘটনার বিবরণ দিয়ে বললেন, তোমরা হয়তো ভাবছো আমি বেইমানি করলাম। আসছি তোকে রক্ষা করা আশ্রয়দাতার কর্তব্য। হ্যাঁ বাবা, আমি সে কথা 100 বার মানি। আসছি তো যদি আমার নিজের জীবনের শত্রু হতো, আমি তাকে জীবনের বিনিময়ে হলেও রক্ষা করতাম। কিন্তু এই পাক ওয়াতানের সাথে বেইমানি কিছুতেই আমরা সইব না। ফিরোজ বা অন্য কেউ কিছুই বললেন না দেখে তিনি আবার বলা শুরু করলেন, আগে তো দেশ, তারপর মানুষ। বলো, ও কথা তুমি মানো কি না? না, আর চুপ করে থাকা যায় না, কিছু বলতেই হয়, কিন্তু সোজা কথা তো বলা যাবে না। কে জানে তাদেরও দশা ওই পুলিশের মতো হয় কি না। ফিরোজ একটু ভেবে বললেন, না চাচা, আগে ইসলাম, তারপর দুনিয়ার যা কিছু সব। বলো কি বাবা, ঠেলা খেয়ে মতে ফিরল নাকি? এমন কথা তো এর আগে কখনো তোমাকে বলতে শুনিনি। না, তা বলে সহজে বিশ্বাস করতেছি নে, তুমি ঠাট্টা করতেছ বোধ হয়। চাচা তবে ঠিকই ধরেছে তো। মনে মনে ফিরোজ একটু হাসলেন এবং চুপ করে গেলেন। সুদীপ্তও ব্যাপারটা বুঝে ফেলেছেন ততক্ষণে। তিনি একটু অভিনয়ের চেষ্টা করলেন, ফিরোজকে সমর্থন করে বললেন, জি না, ঠাট্টা করবে কেন, ঠিকই তো বলেছে। আপনাদের মতো বুদ্ধি বিবেক যাদেরই আছে তারাই বলবেন, ইসলামকে বাদ দিলে এই পাক ওয়াতানের অস্তিত্ব কোনোখানেই টেকে না। সুদীপ্ত ফিরোজের চাচাকে খুশি করতে চাইছিলেন, কিন্তু সব কাজ সকলে পারে? অন্তত সুদীপ্ত যা করতে চাইছিলেন তা যে পারেননি, সেটা চাচার পরবর্তী কথাতেই বোঝা গেল। চাচার কণ্ঠস্বরে বেশ উত্তেজনা। কি বলছেন সাহেব? আমাদের বুদ্ধি বিবেক? বুদ্ধি বিবেক আপনাদের নেই? আপনাদের বুদ্ধি বিবেক কি কয়? না, সুদীপ্তর মতো ভদ্রলোকের কাজ নয় চাচার মুখোমুখি হওয়া। অতএব সুদীপ্তকে আড়ালে দিয়ে ফিরোজ সামনে এলেন। আমাদের বুদ্ধি বিবেক দিয়ে তো চাচা আপনাদের পাকিস্তান চলবে না, সেজন্যই বলা হচ্ছে। কিন্তু ফিরোজের আর বলা হলো না। তার কথা আরও তেতে উঠে চাচা আরও বেশি মাত্রা জ্ঞান হারালেন এবং ফিরোজকে তার বক্তব্য শেষ করতে না দিয়ে বলে উঠলেন, কিয়াবাত, আপনাদের পাকিস্তান? পাকিস্তান কি শুধু আমাদের, তোমাদেরও নয়? মনে মনে চাচা এবার খুব খুশি। কেমন ঠেসে ধরেছি বাবা, পলিটিক্স আমাদেরও জানা আছে, তোমাদের ভিতরে কি আছে আমরা তা দেখতে পাই না মনে করো? পাকিস্তানকে তোমরা যে কখনো মেনে নিতে পারোনি সে কি আমরা জানি নে? সামান্য একটু বিরতি দিয়ে চাচা আরও বললেন, সেই জন্যই তো ইয়াহিয়া খানকে এমন কঠোর ব্যবস্থা নীতি হলো। এছাড়া দেশরে বাঁচানোর আর কি পথ ছিল বলো? তা ঠিক, তার চাচার পক্ষে ঠিক এই রকমটাই ভাবা স্বাভাবিক। ইয়াহিয়া খানের এত নরহত্যার সমর্থনও তাহলে আছে দেশে?
নরহত্যা সমর্থক আমরা নই, তবে আমাদেরই কর্মের ফলে ইয়াহিয়া খানকে এই যে নরহত্যার পথ বেছে নিতে হইছে, সেই সত্যকে তো বাবা অস্বীকার করতে পারবে না। তাই নাকি চাচা? এই যে খোদ ইয়াহিয়া খানের কণ্ঠস্বর মনে হচ্ছে, এবং ইয়াহিয়া খানের শয়তানির জবাব তো আজ একটাই, সেটা কোনো মানব কণ্ঠের ভাষায় দেওয়া যাবে না, আর দিতে হবে অস্ত্রের ভাষায়। চাচা, তোমার জন্য মনে হচ্ছে তেমনি অস্ত্রের জবাব আবশ্যক হয়ে পড়েছে। হ্যাঁ, মাঝে মাঝে এমন এক একটা সময় আসে যখন লাঠির যুক্তি ছাড়া আর কোনো যুক্তির পথে এগোনো যায় না, কিন্তু এই মুহূর্তেই ফিরোজ তার চাচাকে লাঠি দেখাতে চান না। তিনি প্রবল চেষ্টায় শান্ত কণ্ঠে বললেন, কিন্তু ইয়াহিয়া খানের কর্মের ফলেই যে আমাদেরকে অহিংস অসহযোগ আন্দোলনের পথ বেছে নিতে হয়েছিল, সেইটাই বা আপনি অস্বীকার করবেন কি করে চাচা? অহিংস আন্দোলন? ফিরোজের কথা শেষ হবার আগেই চাচা প্রায় গর্জন করে উঠলেন। বাঙালি বিহারি দাঙ্গা হয়নি ঢাকা শহরে, আমি তা স্বচক্ষে দেখেছি। তবু বলবো চাচা, দাঙ্গা হয়নি। ফিরোজের কণ্ঠে উত্তেজনা আর গোপন থাকল না। দাঙ্গার চেষ্টা হয়েছিল মাত্র, এবং সেজন্য গোপন উস্কানি ছিল ওই ইয়াহিয়া সরকারের। আমরা যথাসময়ে সে চেষ্টা বানচাল করে দিয়েছি। তা না করলে এই ঢাকা শহরে একজনও বিহারি বেঁচে থাকতো ভেবেছেন? না, ওই সব ভাবতে চাচা রাজি নন। তিনি কেবল সেটুকুই ভাবতেও বলতে পারেন যেটুকু তার মনিবরা তাকে শিখিয়ে থাকেন। অতএব কেবল সেই শেখানো কথার পুঁজি নিয়েই তিনি ভাইপো ফিরোজের সাথে বেশিক্ষণ কথা বলতে পারেন না। কিন্তু সে তো অন্য সময়ের কথা। এখন যে সময়টা তাদের অত্যন্ত অনুকূলে যাচ্ছে বলে তারা মনে করেন, সেই সময়েও তাকে ভাইপোর কাছে হার মানতে হবে। যুক্তিতে না পারলে শক্তিতে হারাবে কে? চাচা তাই বলে উঠলেন, কি বলছো বাবা? ঢাকা শহরে একজন বিহারিকেও রাখতে না? আমরা তাহলে কি বসে বসে তামাশা দেখতাম? বিহারিরা মুসলমান না? নিরপরাধ মুসলমানের রক্তে মাটি ভিজায়ে তোমরা আমাদের হাত থেকে রেহাই পেতে ভাবছো? শেষের কথাগুলি দাঁতে দাঁত চিপে এমন ভঙ্গিতে চাচা বললেন যে মেয়েরা তো মুখে আঁচল দিয়ে হেসেই ফেললেন। ফিরোজ হাসলেন না, ভীষণ ক্রুদ্ধ হলেন। ভণ্ডামির একটা তো সীমা থাকা দরকার। এখনই বললেন, আমরা বিহারি মেরেছি বলে ইয়াহিয়া খান সৈন্য লেলিয়ে দিয়েছি আমাদের পেছনে। এখন আবার বলছেন আমরা যদি বিহারিদের রক্তের ঢাকার মাটি ভেজাতাম তাহলে তারা তা সহ্য করতেন না। আমরা তাহলে চাচা করেছি কোন কামটা? বিহারি মেরেছি না ভবিষ্যতে মারতাম? কিন্তু এ প্রশ্ন ফিরোজ তুললেন না। অন্য একটি কথা তার মাথায় এসেছে। তিনি বললেন, কিন্তু এখন তো চাচা মুসলমানের রক্তে ঢাকার মাটি সয়লাভ হয়ে গেল। কি করেছেন সেজন্য, বা কি করছেন? উঠুন, একটু ইসলামী জোশ দেখান। চাচা সহসা গম্ভীর হয়ে গেলেন। হাতের লাঠি আস্তে আস্তে মেঝের উপর ঠুকে বললেন, বাবা ফিরোজ, তোমার সঙ্গে আমার রসিকতা সম্পর্ক নয়। তুমি বলছো মুসলমানের রক্তে ঢাকার মাটি সয়লাভ হয়েছে, আমি বলছি হয়নি। বলতে বলতেই চাচার কণ্ঠস্বর সপ্তমী চলল আবার। আবার তেমনি দাঁতে দাঁত চিপে বললেন, যারা সব মরেছে তারা সব মুসলমান বলতে চাও? তারা সব দেশের দুশ্মন, তারা কাফের। সহসা হামিদা কি মনে করে কথা বলে উঠল, কিন্তু মামা, আমাদের মনিরুজ্জামান স্যার সম্পর্কে শুনেছি তিনি খুবই ইমানদার ছিলেন আর পরহেজগার ছিলেন। তির্যক দৃষ্টিতে ফিরোজের চাচা হামিদার দিকে তাকালেন, কিন্তু ধীর কণ্ঠে বললেন, ওটা তুই বুঝবি নে মা, আল্লাহ পাক ওটা ইমানদারের ইমান পরীক্ষা করেছেন। এই সময় বেলা এসে তার আব্বার কোলে গলা জড়িয়ে ধরে বলল, আব্বু, বাড়ি যাবে না? চলো, বাড়ি চলো আব্বু। তাই তো মা, ভালো কথা মনে করিয়ে দিয়েছ। চাচার সঙ্গে ফিরোজের আলোচনা এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে মাঝখানে কাউকে এসে দুজনের দু কান ধরে দুদিকে সরিয়ে দেওয়াই তো কর্তব্য। হ্যাঁ, সে কর্তব্য পালনের উপযুক্ত ব্যক্তি এখন বেলাই হতে পারে। হ্যাঁ মা, চলো যাই, তোমার আম্মাকে ডাকো।
তারপর ফিরোজের পানে তাকিয়ে বললেন, চলো উঠি। ফিরোজ এই কথাটির প্রতীক্ষাতেই ছিলেন যেন। যদিও এ বাড়িতে আজকে রাতে থাকবেন বলেই এসেছিলেন, তবু এখন এখান থেকে বেরোতে পারলেই যেন বাঁচেন। পুলিশ 3 জনকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে দেখেও এখানে রাত্রি যাপন করবেন, এতখানি সাহস কিংবা নির্বুদ্ধিতা কোনোটাই ফিরোজের ছিল না। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে তাই তো, এখনই তো বেরোনো দরকার। মীনাক্ষী, মীনাক্ষী, ভাবিকে ডাকো। মীনাক্ষী? বৌমার ওই নাম রাখা হয়েছে বুঝি? গাজী সাহেব কেবল নাজমা নামটাই জানতেন। কি সুন্দর নাম, নাজমা, তাও পছন্দ নয় ছেলের, ও যে মুসলমানের নাম। তা বাবা, হিন্দু মেয়ে বিয়ে করলেই তো পারতে, একটা মুসলমান মেয়েকে হিন্দু বানানো কেন? না, কথাটা চেপে রাখা যায় না। গাজী সাহেব বলেই ফেললেন, বাবা ফিরোজ, একজন মুসলমানকে হিন্দু বানানো যে কত বড় কবিরা গুনাহ তা জানো? নাজমা ততক্ষণ ভেতরে চলে গেছেন, পেছনে পেছনে হামিদাও গেছে। বেরিয়ে পড়ার জন্য ফিরোজ মন প্রস্তুত করে ফেললেন। হ্যাঁ, বেরোতেই হবে, থাকবেন বলে এসেছিলেন, কিন্তু থাকাই যখন হবে না তখন আর এক মুহূর্তও নয়। পথ যে কি ভয়াবহ সে অভিজ্ঞতা আসবার সময়ই হয়েছে। এতক্ষণে তা আরও ভয়াবহ হওয়ার কথা। কারফিউ শুরু হতে কত দেরি আর? এখনও 45 মিনিট। না, সময়টা কম নয়, তবু যত তাড়াতাড়ি বেরোনো যায়, ফিরোজ ভাবছিলেন। এমন সময়ে চাচার ওই প্রশ্ন, মুসলমানকে হিন্দু বানানো যে কবিরা গুনাহ তা কি জানো? হ্যাঁ জানি, কিন্তু বাঙালিকে খোট্টা বানানোর চেষ্টা তার চেয়েও জবর গুনাহ। কিন্তু থাক, কথা বললে কথা বেড়ে যাবে। কথা বাড়িয়ে এ বাড়িতে আর তিনি সময় নষ্ট করতে চান না। তাই তিনি যেন শুনতেই পাননি, এমনিভাবে অন্যমনস্ক থাকতে চেষ্টা করলেন। কিন্তু চাচা তা থাকতে দেবেন কেন? তবে চাচার আক্রমণাত্মক ভঙ্গিতে কিছু বললেন না, যেন স্বগতোক্তিই করলেন, এই জন্যই তো বাপ তোমাদের দলকে এখানে নিষিদ্ধ ঘোষণা করতে হলো। ফিরোজ মনে মনে ঠিক করেছিলেন কিছু বলবেন না, কিন্তু স্বভাব যাবে কোথায়। বলে উঠলেন, মনে হচ্ছে যেন আপনিই আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন চাচা। আলবাত করেছি, কেন করব না? তোমরা বসে বসে এখানকার মুসলমানগুলোকে হিন্দু বানাবে, আর আমরা তাই দেখব হা করে। আমাদের ঈমান কি এতই কমজোর হয়ে গেছে? না, আর কিছু বলা হবে না। তার বলতে ইচ্ছে হয়েছিল, বাংলা শব্দে নাম রাখলে যদি মুসলমানিত্ব চলে যায় তবে সেটা যাওয়াই উচিত চাচা। কিন্তু না, থাক, যাবার সময় আর তিক্ততা বাড়িয়ে লাভ নেই। ওই তো মেয়েরাও সব বেরিয়ে এসেছে, চলো যাওয়া যাক। আচ্ছা, আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঝে মাঝে এসো বাবা, আজ এসে যা উপকারটা করেছো। কিভাবে কিভাবে উপকার করলাম? ওই যে তোমার গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। শহরের যা অবস্থা, গাড়ি না হলে বেরোনোই দায় এখন। ফোনও অচল হয়ে আছে সারা শহরে, অথচ দেশদ্রোহী কজন গাদ্দার পুলিশকে যে বাড়িতে ধরে রেখেছিলাম সে খবরটা ওদেরকে দেওয়ার দরকারও তো ছিল। তাই নাকি? তা সে খবরটা এত ঘটা করে দেবার দরকারটা কি শুনি? বাড়িতে আর্মি আসা দেখে তো সেটা অনুমান করা গিয়েছিল। তবে মনে কোনো বদমতলব আছে নাকি? এখনও তোমার সে বিষয়ে কোনো সন্দেহ আছে? এই জন্য তো এখনও তুমি জাত রাজনীতিক হতে পারোনি ফিরোজ। ফিরোজ নিজেই নিজেকে শোনালেন। এতখানি বোকামির কোনো মানে হয়? চাচাজি জামাতে ইসলামের লোক, ওখানে আপাতত আত্মগোপন করে বাইরে যাবার পথ খুঁজবেন। ছেলের কি আশা? এখনও যদি জামাতে ইসলাম না চিনে থাকো, রাজনীতি ছেড়ে দাও গে। গাড়ি ছেড়ে দেবার মুহূর্তে চাচা শুধিয়ে বসলেন, এখন তোমার বাড়িতেই যাচ্ছ তো বাবা? মানে দরকার পড়লি তোমার বাড়ি গেলেই তোমারে পাবো তো? চাচার মুখের দিকে তাকালেন ফিরোজ। কি ধরনের দরকার চাচা? তোমার চোখে ওটা কি? ওই ধূর্ত হায়নাটাকে এখনও চিনতে ভুল হবে ভেবেছ? ফিরোজ মুখ ফিরিয়ে নিলেন। হ্যাঁ পাবেন, তবে দেশ যেদিন স্বাধীন করতে পারবো সেই দিন পাবেন।
বলেই তিনি সঙ্গে সঙ্গে গাড়িতে স্টার্ট দিলেন আর একটা কাগজের ঢেলা ছুঁড়ে দিলেন চাচার গায়ে। ওটা সেই হাসমত খানের বয়ে আনা চিঠি। কিন্তু চিঠি চাচার হাতে রইল। কি সেটা? সে কৌতূহলের চেয়েও বড় একটা বিস্ময় বিমূঢ়তা ছিল চাচার মনে। হ্যাঁ, বেতমিজ ভাইপো বলে কি? এখনো তবে বিষটা তো ভাঙেনি? আচ্ছা, কিন্তু হয় ভাইপো যে নাগালের বাইরে, এখন যে হাত পা কামড়াতে ইচ্ছে করে, জাহেলটারে এমনিই ছেড়ে দিলাম। এটা কি দিয়ে গেল? চিঠিখানা চাচা পড়লেন এবং সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলেন। তারপর কোরআনের একটি আয়াত পড়ে উঠে বললেন, ওরে, আল্লাহ ওদের অন্তঃকরণ শিলমোর করে দিয়েছে, ওদের কি আর সুপথে ফেরানো যাবে? ওরা জাহেল, একটা জাহেল। কিন্তু একটা জাহেলকে ছেড়ে দিলেন তিনি। হায় হায়, মিলিটারি তো এসেই ছিল বাড়িতে। একই সঙ্গে দুই কাজ হয়ে যেত। লাভের মধ্যে গাড়িখানা মাংনা পেয়ে যেতেন। কিন্তু এখন যে পস্তানোই সার। এক কাজ করা যায়, কিন্তু ফোনও তো অচল। সচল থাকলেই বা কী হতো? গাড়ির নম্বর তো জানা নেই। দেখো দেখো, গাড়ির নম্বরটাও নেওয়া হয়নি। যা, সব হাতছাড়া হয়ে গেল। হামিদা আমার সঙ্গে চলে আসতে চাইছিল। মীনাক্ষী গাড়ির মধ্যে কথাটা ফিরোজকে জানাবার অবকাশ পেলেন। ফিরোজ খুব সহজভাবেই নিলেন কথাটা। এখন আর ওই কথার কোনো মানে হয় না। অতএব যেন একটা সংবাদ শুনলেন, যেন হামিদা নামে একটি মেয়ের মনের ইচ্ছাটাকে জানা গেল মাত্র। এমনি একটা ভাব নিয়ে তিনি শুধু বললেন, ওখানে থাকা তো হামিদার পক্ষে কষ্টকরই বটে। শুধু কষ্টকর? আরে হামিদার পক্ষে ওটা আস্ত একটা জাহান্নাম। আমিনা তার অভিজ্ঞতা ব্যক্ত করলেন। তিনি সারাক্ষণ অন্দরমহলে ছিলেন, বাইরের ঘরে একবারও আসেননি। সেখানে ভেতরের ঘরের প্রতিটি জানলা পুরু পর্দা দিয়ে ঢাকা। মুহূর্তের জন্য তার কোনো এক প্রান্ত এতটুকু ফাঁক করবার উকুম নেই। বারান্দা ঘন চিক দিয়ে ঘেরা। মানুষ ওখানে থাকে কি করে? শুধু আলো বাতাসের যে অভাব তা নয়, ভীষণ নোংরা। আর বাতাস ওর মধ্যে ঢুকতে না পারলে মাছি তো ঠিকই ঢোকে। এত মাছি সারা ঘরে, ছি ছি ছি, সারা গা ঘিন ঘিন করে। এখনো সেই দৃশ্য মনে পড়লে সারাটা গা যেন কেমন করছে। ওখানে কি স্বাস্থ্য বাঁচে? কিন্তু চাচার ইসলাম তো বাঁচে। আমিনার বাঁচতে ইচ্ছে করেনি। অন্তত একটা রাতও যে এখানে কাটাতে হবে, মনে তেমন সম্ভাবনার উদয় হতেই আমিনার মরে যেতে ইচ্ছে করছিল। কিন্তু প্রাণ পেয়ে যেন বেঁচেছেন যখন মীনাক্ষী গিয়ে খবর দিয়েছেন, না ভাই, এখানেও থাকা হচ্ছে না আমাদের, আবার যে কোথায় যাই। চলুন না সকলে মিলে আমার খালার বাসায় যাই, বেশ বড় বাড়ি ওদের। ফিরোজের চাচি তখন সেখানে ছিলেন না, কিন্তু হামিদা ছিল। মীনাক্ষীদের চলে যাবার কথা শুনে হামিদার মন খুব খারাপ হয়েছিল। সে মীনাক্ষীকে অনুরোধ জানিয়েছিল, আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে চলুন না বুবু। এখন মীনাক্ষীর বারবার মনে হতে লাগলো, মেয়েটাকে সঙ্গে নিয়ে এলেই ভালো হতো। কিন্তু নিজেরাই তারা কোথায় যাবেন? সেই অনিশ্চয়তার মধ্যে তখন হামিদার অনুরোধকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি। এত বেশি নির্জনতা কি সহ্য করা সম্ভব? বড় রাস্তায় নামতেই নির্জনতার বিভীষিকা তাদেরকে চারপাশ ঘিরে আক্রমণ করল। এই বিভীষিকার মধ্য দিয়ে বোধহয় তাদের এ যাত্রা আর ফুরোবে না, এমনিই মনে হতে লাগলো। কিন্তু সব যাত্রাই তবু ফুরোয়। কিছুক্ষণের মধ্যেই তারা মানুষের দেখা পেলেন। শান্তিনগর বাজারের কাছে বহু মানুষ। আসবার সময় তো এখানে একটু জনপ্রাণী ছিল না, কিন্তু এখন এত মানুষ, একসঙ্গে অনেক মানুষ, মানুষের চিৎকার এবং সারি সারি ট্রাক। এ দেখে মনে বল পাওয়ার কথা, কিন্তু ফিরোজের বুক কেঁপে উঠল। কোনো বিজন প্রান্তরে একটি মানুষের জন্য সমস্ত চিত্ত যখন পিপাসিত, তখন যদি মানুষের দেখা মেলে, পরক্ষণে যদি বোঝা যায় সে মানুষেরা সব মানুষ উড়ে, প্রথমে যাদের মানুষ মনে হয়েছিল, ফিরোজেরা দেখলেন একটিও তারা স্বাভাবিক মানুষ নয়। কিছু সৈনিক এবং অধিকাংশই লুটেরা। আপনি গাড়ির গতি মন্থর হচ্ছিল।
মূলত ভয়ে সামান্য কৌতূহল তার সঙ্গে ছিল। এতগুলো মানুষ এখানে করছে কি? বাজার লুট করছে। বুঝতে বেশি বিলম্ব হয়নি ফিরোজের। প্রথমেই বুঝলেন জনতার ভাষা বাংলা নয়, উর্দু ভাষা প্রবল বাক্যস্রোত অনর্গল প্রবাহিত হচ্ছে, আর বোঝাই হচ্ছে ট্রাকগুলি। গম, ছোলা, গুঁড়ো দুধের টিন, চা, চিনি, কেরোসিন, ঘি, সয়াবিন এবং সেই সঙ্গে আরও কত কি। 5টা ট্রাক ইতিমধ্যেই বোঝাই হয়ে গেছে। 6টি বোঝাই হচ্ছে, আর একটি জওয়ান মুভি ক্যামেরায় সেই বাজার লুটের ছবি নিচ্ছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। কিন্তু কেন ছবি নিচ্ছে কেন? কারণটা সেই মুহূর্তে ফিরোজ বুঝতে পারেননি। বুঝেছিলেন বহু পরে, যখন একটি সাংবাদিক সম্মেলনে ইয়াহিয়া খান বলেছিলেন, বাঙালিরা বিহারিতে প্রাণ নিতে এবং সম্পত্তি লুটপাট করতে শুরু করলে তখন বাধ্য হয়ে তাকে সেনাবাহিনী নামাতে হয়। ওরে হারামজাদা! ফিরোজ উত্তেজিত হয়েছিলেন সেদিন, কিন্তু আজ কেমন যেন একটু ভয় করতে লাগলো। অবশ্যই বাজারে উর্দুর সংলাপ বিচিত্রা চিরদিনই ফিরোজের মনে একটা অদ্ভুত রসের সঞ্চার করে, কিন্তু আজ রসাপ্লুত হওয়ার অবকাশ ছিল কোথায়? আবে চান্দু, ইধার ले आओ, इधर। अरे चावल नहीं, गम ले आओ, छोला ले आओ, जल्दी करो जल्दी, गुड़ा दूध जरूर लेगा। হরেক রকমের কথা। ফিরোজরা বুঝলেন যেহেতু এরা অবাঙালি, অতএব লোভটা গমের প্রতি। চাল রেখে দিয়ে গম নিয়ে যাচ্ছে। তবু রক্ষে চাল থাকলেই বাঙালির চলবে। চলবে নাকি? অবাঙালিদের এতটাই বোকা পেয়েছ? তারা যুদ্ধ করে ঢাকা শহর জয় করে নিয়েছে না? বিজিত সম্প্রদায় সমুদয় মাল মাত্তা বা আওরতকুলি পর্যন্ত বিজয়ী সম্প্রদায়ের জন্য সেরেফ হালাল। তা নিয়ে তারা যা খুশি করতে পারে। চাউল পছন্দ নয়, ভালো কথা, ইচ্ছে হলে পুড়িয়ে দেবে, তোমাদের জন্য রেখে দেবে কেন শুনি? কিন্তু এটা কি ধরনের কাণ্ড? সামরিক বাহিনী প্রহরায় বাজার লুট হচ্ছে। কেন হবে না? সন্ধ্যার পর উঠেছিল কথাটা। ইসলামের আইনে এ তো জায়েজ, বলেছিলেন আব্দুল ওদুদ সাহেব, ফিরোজের চাচাতো ভাইয়ের এক শ্যালক। চাচার বাড়ি থেকে ফিরোজ অন্য এক চাচাতো ভাইয়ের শ্যালকের বাসায় গিয়ে উঠেছিলেন। সন্ধ্যার পর সেই বাড়ির ছাদ থেকে সকলেই তারা দেখেছিলেন শান্তিনগর বাজার জ্বলছে। লুটপাট শেষ করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং লুণ্ঠন শেষ হওয়ার পরেই ছিল কয়েকশো মণ চাল এবং বাঙালিদের ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র। সেগুলো নিয়ে অবাঙালিরা করবে কি? অতএব তাতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। এইসব লুটপাট ও আগুন সম্পর্কে মন্তব্য করেছিলেন ওদুদু সাহেব। ফিরোজ প্রতিবাদ করেছিলেন, ওই শালাদের ইসলামে ওটা জায়েজ হতে পারে, কিন্তু ওই ইসলাম তো আমরা মানি না। বস্তুত ফিরোজ ও ওদুদু সাহেবের মধ্যে ও বিষয়ে বিরোধের অবকাশ প্রায় ছিলই না। অতএব কোনো তর্কও ওঠেনি। এমনিই আলোচনা চলেছিল অনেকক্ষণ। কিন্তু সেটা সন্ধ্যার পরের ঘটনা। বর্তমানে ঘটনা হচ্ছে, গাড়ির গতি মন্থর হতে দেখে একজন সৈনিক এগিয়ে এলো তাদের পানে, এবং সৈনিকটিকে এগিয়ে আসতে দেখে ফিরোজের গাড়ি একেবারে থেমে গেল। কিয়া মাংতা! চট করে একটা বুদ্ধি খেলে গেল সুদীপ্তর মাথায়। বিশুদ্ধ উর্দুতে প্রশ্ন করে বসল, এইখানে গুল মোহাম্মদ কিরমানি সাহেবের বাসাটা কোথায় বলতে পারো? স্বয়ং ফেরেশতারও সে কথা বলার সাধ্য ছিল না, কিন্তু পাকিস্তানি সৈনিকের অসাধ্য কিছু থাকে নাকি? সে নির্দ্বিধায় বলে দিল, আগে বাড়াও, এগিয়ে যাও, এগিয়ে গেলেই পাবে। ফিরোজ গাড়ি নিয়ে এগোলেন। কিছু দূরে গিয়ে ফিরোজের মনে হতে লাগলো তিনি যেন একটা ভুতুড়ে শহরের মধ্যে গাড়ি চালিয়ে চলেছেন। এইখানে একটা মসজিদ ছিল না? হ্যাঁ, ওই তো ভুতুড়ে পোড়ো বাড়ির মতো দাঁড়িয়ে আছে মসজিদটা। ওই মসজিদে সারাক্ষণই মানুষ থাকতো, ফিরোজ বরাবর দেখেছেন। সে একটা দেখার মতো জিনিস। হয় নামাজ চলছে, না হয় ওয়াজ, না হয় মিষ্টান্ন কিংবা গোস্ত রুটি বিতরণ। তা মানুষ কি 5-10 জন? 50-60-এর কম কোনো সময়ই নয়। এ না হলে দেশ গোল্লায় যাবে কি করে?
ফিরোজ ভাবতেন, আর এত যে মিষ্টান্ন, গোস্ত, রুটি এদের কে দেয় সেও ছিল ফিরোজের কাছে এক পরম বিস্ময়। সুদীপ তো এসব জানতেন না, কেননা এ পথে কখনো তার আসার দরকার হয়নি। অতএব গোটা মসজিদ শূন্য দেখে ফিরোজের মনে যে ভাবান্তর হলো, সুদীপ্ত সেটা হয়নি। এবং সেই জন্যই বোধহয় হবে সুদীপ্তর চোখে যা পড়ল ফিরোজ তা দেখেননি। এমনকি মসজিদের বারান্দায় একটা কুকুরকে আমিনা যে শুয়ে থাকতে দেখলেন, তাও ফিরোজের নজরে পড়েনি। চকিতের মধ্যে কেবল এইটুকু তিনি দেখলেন, গোলাগুলির ভয়ে লোকে মসজিদ ছেড়েছে। আমিনা দেখলেন, হায় হায়, যে মসজিদে মুসল্লি যায় সেখানে কুকুর। কিন্তু সুদীপ্ত দৃষ্টি গিয়েছিল ওপরে, মিনারের পানে, ওই যেখানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজাদ দিয়ে থাকেন। কিন্তু ওখানে একটা মৃতদেহ যেন। গাড়ি দ্রুত চলে গেল, বেশি কিছু দেখা গেল না আর। তাহলে সুদীপ্ত তো ঠিকই দেখেছিলেন। ওরা গাড়ি থামিয়ে নেমে খোঁজ নিলে একটি মৃতদেহকেই সেখানে দেখতেন। মসজিদের মিনারে মুয়াজ্জিনের প্রাণহীন দেহ। মুয়াজ্জিন কি মিনারে উঠে রাইফেল তাক করেছিলেন শত্রুর পানে? অবশ্যই রাইফেলের আওয়াজ ওই এলাকায় গত দুদিনে বিস্তর শোনা গেছে, এবং একবারও আজান শোনা যায়নি। পার্শ্ববর্তী এলাকার মানুষ 26শে মার্চের ভোরে ফজরের আজান শোনেনি। কেউই শোনেনি। সকলের কথা ওঠে না। যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে তারা কোনো দিনই আজান শোনে না। কিন্তু ওই সময় যারা ঘুমোয়নি তারা নামাজে না পড়লেও আজানটা শোনে। ওই দিন আর তা শোনেনি। একেবারে শোনেনি বললে কিছুটা ভুল বলা হয়। পাড়ার পেনশনপ্রাপ্ত সাব রেজিস্ট্রার বৃদ্ধ আব্দুল আলিম সাহেব প্রতিদিনের মতোই শুনেছিলেন, আল্লাহ আকবার। গোলাগুলির কর্কশ আওয়াজের মধ্যে সে মোলায়েম আল্লাহ আকবর ধ্বনি বৃদ্ধের নিকট ঠিক পৌঁছেছিল। কিন্তু সেই শব্দ, সেই আওয়াজ রোজকার মতো সঙ্গীতময় মনে হয়েছিল কি? না, ঠিক অন্য দিনের মতো নয়। সেদিনের আল্লাহ আকবর ধ্বনি বৃদ্ধের কানে নারকীয় হত্যাযজ্ঞের মধ্যে বেহেস্তের আশ্বাসবাণীর মতো মনে হয়েছিল। কিন্তু ওই পর্যন্তই। আল্লাহ আকবর আর দ্বিতীয়বার আলিম সাহেব শোনেননি, কিন্তু বিস্তর গুলিগুলোর আওয়াজ শুনেছিলেন। পরহেজগার আলিম সাহেবের ভাষায় ওইগুলো ছিল শয়তানের গোঙানি। ওই শয়তানদের মৃত্যুদশায় ধরেছে, তারই আলামত এইসব। কিন্তু শয়তানের গোঙানির কাছে আল্লাহর ডাক যে সয়লাভ হয়ে গেল। সে থেকে আজ পর্যন্ত আর আজান পড়েনি মসজিদে। অবসরপ্রাপ্ত জীবনে বৃদ্ধ সকল প্রকারের রাজনীতি চর্চা বাদ দিয়ে কেবলই নামাজ কালাম নিয়েছিলেন। কিন্তু হায় হায়, এ কি হলো? জুমার নামাজের সময় কারফিউ উঠল না। হায় আল্লাহ, জীবনে এই প্রথম তাকে জুমার নামাজ বাদ দিতে হলো। ইংরাজের অধীনে তিনি দীর্ঘকাল চাকরি করেছেন। কখনো নামাজে কোনো প্রকারের বিঘ্ন সৃষ্টি হয়নি একদিনও। ওই বিধর্মীদের রাজত্বে কখনো যা হয়নি তাই হলো আজ ইসলাম রাজ এই পাকিস্তানে। হিন্দুস্তান থেকে হিন্দুদের অত্যাচারে পালিয়ে এসেছেন এমন কিছু মুসলমানের সাথে তার দোস্তি আছে, কিন্তু তারাও কোনো দিন কেউ বলে না যে সেখানে হিন্দুরা কোথাও মুসলমানদের জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। হিন্দুস্তানের মুসলমানদের নসিবে যা ঘটেনি তাই ঘটল এই পাক ওয়াতানে। আফসোস, ইয়া মাবুদ। 27 তারিখে কারফিউ উঠে গেলে লোকে যখন আক্রান্ত এলাকা ছেড়ে দিক বিদিকে নিরাপদ এলাকার সন্ধানে বেরিয়েছিল, বৃদ্ধ আলিম সাহেব তখন বেরিয়েছিলেন মসজিদের পানে। মুয়াজ্জিন হঠাৎ আজান বন্ধ করেছিলেন কেন? কিছু ঘটেনি তো? মানে কি আবার ঘটবে? তিনি তো আজানই দিচ্ছিলেন, আর কিছু তো করেননি। তবে তবে কি ঘটতে পারে? মসজিদে ঢুকে আলিম সাহেব কেঁদে ফেলেছিলেন হাউ হাউ করে। আল্লাহর ঘরের এই দশা! মসজিদের মেঝেতে রক্তের দাগ, অনেক রক্ত, এবং রক্ত এক জায়গায় নয়, সারা মসজিদ জুড়ে, নানা স্থানে, বিশেষ করে থামের পাশে এবং কোণগুলোতে। মসজিদের মধ্যে ওরা মানুষ হত্যা করেছে। আহা,
ওদের কি দোষ? মুয়াজ্জিন সাহেবই তো যত গোলটা পাকালেন। আজান দিতে উঠে সকলকে জানিয়ে দিলেন আমরা এখানে আছি। ওখানে তারা ছিলেন সংখ্যায় 15-16 জন। যথারীতি এবাদত বন্দেগী চলছিল। শুক্রবারের রাত, এই রাতের ফজিলত বিস্তর। কেউ কোরআন পড়ছিলেন, কেউ তসবিহ জপ করছিলেন, কেউ পড়ছিলেন নফল নামাজ। এমন সময় বোধহয় ইসরাফিলের শিঙা বেজে উঠল। দুনিয়া ফানা হতে শুরু করলো নাকি? বাতি নিভিয়ে দৌড় বন্ধ করে সকলে আল্লাহকে ডাকতে শুরু করলেন। আল্লাহকে ডাকতে ডাকতেই ভোর হলো। এখন ফজরের নামাজ। সকলে চাইল ঘরের মধ্যেই চুপি চুপি আজান দিয়ে নিঃশব্দে নামাজ সেরে নেওয়া যাক। কিন্তু মুয়াজ্জিন শুনলেন না। তিনি নিয়ম মাফিক অজু করে মিনারে উঠলেন। এখন আল্লাহর নামে ঘোষণা করবেন তিনি। আল্লাহর নামে সকল বালা মুসিবত দূর হবে। হবে নাকি? তোমরা যে আসলে সবাই ভণ্ড মুসলমান তা পাকিস্তানিরা জানেন না। গভর্নর ফিরোজ খান নুন জানতেন তোমাদের কারো খাতনা হয় না। অতএব সেই খান সাহেবের দেশবাসীগণ জানে তোমরা আদতে অমুসলমান থেকে গেছো। আইয়ুব খান জানতেন তোমরা সবাই হিন্দুদের গোলাম ছিলে। এখন আজাদ হওয়ার পরও সে গোলামের প্রবৃত্তি তোমাদের মধ্য থেকে যায়নি। অতএব তোমাদের মুখে আজানের ধ্বনি খাঁটি মুসলমানের মতো শোনায় না। পাকিস্তানি জওয়ানদের কানে সেই রাতের আজান কেমন শুনিয়েছিল? ভূতের কানে রাম নামের মতো। অন্তত খুব অসহ্য যে লেগেছিল তাতে সন্দেহ নেই। এবং অসহ্যকে সহ্য করে নেবার উদারতা জওয়ানদের কাছে আশা করো নাকি? অতএব এখন দেখো সারা মসজিদ জুড়ে রক্ত। সেই রক্তের লোভেই কুকুরটা এসে থাকবে। এসে ফিরে যাবার সময় কি মনে করে মল ত্যাগ করে গেছে। কিন্তু কোথায়? হায় হায়, ওইখানে দাঁড়িয়ে যে ইমাম খুতবা পাঠ করেন। আলিম সাহেব শিশুর মতো কাঁদলেন খানিক, তারপর গেলেন মিনারে। মৃত মুয়াজ্জিনের রক্তে ভেজা লাশ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এবং চলে এলেন। মসজিদে কুকুর প্রবেশের দুঃখ ভুলে গেলেন। হ্যাঁ, লাভ ওইটুকুই। একটা বেদনাকে তো চাপা দিতে পারে আর একটা বেদনায়। ঠিক এজন্যই হবে প্রেস ক্লাবের দেওয়ালে যে প্রকাণ্ড গর্ত ছিল তার বিশেষ কিছু মনে হলো না তাদের কাছে। রাজারবাগ পুলিশের সদর দপ্তর দেখার পর ওটা আর আদৌ আকর্ষণীয় ছিল না। তবু ফিরোজ তার গাড়ির গতি মন্থর করে একসময় প্রায় থেমেই গেলেন। এখানেও কামান দাগতে হয়েছিল নাকি? কেন? এখানে তো ছাত্র ছিল না, পুলিশ ছিল না। তবে আবার যুক্তি চাও? এই জন্যই মরেছ তোমরা। আরে যা দেখছ সব মেনে নাও, পেছনে কোনো যুক্তি দেখতে চেও না। তাই তো সতর্ক হলেন ফিরোজ। দ্য পিপল, সংবাদ, ইত্তেফাকে সব সংবাদপত্র অফিস যে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে তার হয়তো কোনো কারণ থাকতেও পারে। কিন্তু প্রেস ক্লাব থেকে কোনো পত্রিকা বেরোতো নাকি? তা না বেরোলেও সাংবাদিক তো বেরোতো। বিশ্ববিদ্যালয়ের কাঁচা ছেলেগুলো ওইখানে ঢুকে আড্ডা দিতে দিতে সব এঁচড়ে পাকা হয়ে যেত না? অতএব এটাকে মূল শুদ্ধ উপরে ফেলে দাও। দেশের মধ্যে ঝানু বদমাইশের দল হচ্ছে শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক। নচ্ছারগুলো কেবলই দেশপ্রেম দেখানোতে ব্যস্ত হয়ে ওঠে। কেন? তাহলে এসো বাছাধনরা, দেশপ্রেমের পরীক্ষা দাও। কে কত মরতে পারো দেখি। কত শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক। চলো চলো, কে কত মরতে পারো দেখি তো। কত লোক মারা গেছে ঢাকা শহরে, কত সাংবাদিক মরেছেন। হিসেবটা দিতে পারতেন সাংবাদিকরাই। সেই জন্যই তো সাংবাদিকদের উপর এত রাগ। দেখলে না, যত বিদেশি সাংবাদিক ঢাকায় ছিলেন সকলকে ঝেঁটিয়ে বের করে দিয়ে তারপর ওরা শুরু করেছে ধ্বংসযজ্ঞ। কিন্তু ঝাঁট দেবার সময় কিছু তো এড়িয়ে যায়। দু একজন সাংবাদিকও যদি এড়িয়ে গিয়ে থেকে থাকেন। আল্লাহ, বিদেশের অন্তত একজন সাংবাদিক যেন থাকেন শহরে। তাতে লাভ কিছু নেই। বাইরের লোক একটু শুধু জানবে কিভাবে আমরা সবাই মরলাম, সেটুকুই শুধু জানবে বাইরের লোক। সকলে জানবে। শুধু সকলকে জানানোর জন্যই মাঝে মাঝে ছবি নিতে ইচ্ছে করছে ফিরোজের।
এই স্থান ও কাল থেকে কিছু দূরে যারা আছেন বা থাকবেন, তাদের জন্য এর কিছু ছবি তো নিয়ে রাখতেই হয়। তা নইলে তারা আমাকে ক্ষমা করবেন কেন? ইতিহাস তথ্যপঞ্জি দেবে, কিন্তু কিছু দেখাতে পারবে তো? দেখাতে জানে সাহিত্য এবং ছবি। ফিরোজ তো ছবি আঁকতে জানেন না, অতএব বৃষ্টির ধারা জলে তৃষ্ণা কলের জলে মেটানো যেতে পারে, ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখা যেতে পারে, কিন্তু মেয়েদের যে প্রবল আপত্তি। ভাই, চারপাশে দেখছেন না একটাও জনপ্রাণী নেই, গাড়ি থামাবেন না? তুমি আমাদের সকলকে মারবে, সবখানে গোয়ার তুমি চলে নাকি? তুমি হলপ করে বলতে পারো এইখানে কোথাও আর্মি লুকিয়ে নেই? তা থাকতে পারে, মীনাক্ষীর যুক্তি ফেলে দেওয়া যায় না। ফিরোজা নামলেন না গাড়ি থেকে, তবে গন্তব্যস্থলে পৌঁছনোর সোজা পথ ধরলেন না। গন্তব্যস্থল তার কোনটা? হ্যাঁ, পুরনো ঢাকাই বটে, এবং আমিনাও জানিয়ে দিয়েছেন তিনিও পুরনো ঢাকাতেই যাবেন। স্বামী সন্তান নিয়ে আপাতত খালার বাড়িতে উঠবেন। রাস্তার নাম ও বাড়ির নম্বর শুনে ফিরোজ বুঝলেন আমিনারা যেখানে যেতে চাইছেন সেটা অন্য রাস্তায় হলেও তার গন্তব্যস্থল থেকে সামান্যই দূরে। গাড়িতে 2-3 মিনিটের বেশি লাগবে না, অতএব হাতে যেটুকু সময় আছে এই রাস্তাটা দিয়ে একটু ঘুরে যাওয়া যাক। অবশ্যই স্বাভাবিক অবস্থায় এই ইচ্ছেটা ফিরোজের মনে জাগত না। সুদীপ্তও বাধা দিতেন। হ্যাঁ বটে, কারফিউ আরম্ভ হতে এখনও দেরি আছে, এবং দুষ্কর্ম পাকিস্তানি সৈন্যগুলো যা শুরু করবে সেই কারফিউ শুরু হলে পর যেন কোনো দিক দিয়ে কেউ পালাতে না পারে। তাহলেও ঘরের বাইরে এখন যত কম থাকা যায় ততই ভালো। অতএব সোজা পথ ধরে কোনো একটা ঘরে পৌঁছনোই তো বুদ্ধিমানের কর্ম। সুদীপ্তও সেই কথা বলতেন, কিন্তু এখন কিছুই বললেন না। তাদের সকলকেই কেমন একটা নিশিতে পেয়েছে যেন। নিশি পাওয়া ব্যক্তির মতো ফিরোজ গাড়ি চালিয়ে চললেন, এবং অন্যেরা দেখতে দেখতে চললেন। জনমানবহীন রাস্তার দুপাশে মাঝে মাঝে গুলি বিধ্বস্ত বাড়ি, মানুষের লাশ, পুড়িয়ে দেওয়া জনপদের চিহ্ন কয়েকটা দেখলেই আর কোনো বৈচিত্র্য পাওয়া যায় না। ধ্বংসের কোনো বৈচিত্র্য থাকে নাকি? বৈচিত্র্য সৃষ্টির মধ্যেই, কিন্তু এই বৈচিত্র্যহীন ধ্বংসলীলা দেখে বেড়ানোর মধ্যে কি একটা নেশা আছে যেন। সারি সারি স্বল্প মূলধনের দোকান, নিম্ন মধ্যবিত্তেরা কোনো মতে টিন দিয়ে বানিয়ে ব্যবসা করে খাচ্ছিল, সব ওরা পুড়িয়ে দিয়েছে। একটা দেওয়াল ঘেরা বাড়ির বিপুল আঙিনায় পোড়া মোটর গাড়ি দেখা গেল অন্তত 25-30 খানা। ভিতরে একটা গাড়ি মেরামতের কারখানা ছিল। একজন রিক্সা চালক সহ রিক্সাটা পথের পাশে কাত হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যায় রিক্সা নিয়ে পালিয়ে যাবার সময় পাশ থেকে গুলি করেছে। তার শিথিল মুঠিতে রিক্সার হ্যান্ডেল তখনও লেগেছিল। আহ, ওই দেখো দেখো, গাছের ডালে কিশোর বালকের লাশ ঝুলছে। ঘন ঝাঁকড়া গাছ দেখে সেখানে নিরাপদ আশ্রয় খুঁজেছিল বালকটি, কিন্তু ঝাঁকড়া গাছ দেখলেই সেখানে এলো পাথারে গুলি করেছে ওরা। সেই গুলিতে বালকটি মারা গেছে। তবু ঘন ডালের ফাঁকে শরীর আটকে গিয়ে মাথাটা কেমন নিচের দিকে ঝুলছে। আর আর এখানে এটা একটা স্কুল ছিল তো, আর ওখানে ওইটা দৈনিক পত্রিকার অফিস ছিল। ছিল, কিন্তু নেই। আর্মি ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংস মানে যে এতখানি, তা এখানে না এলে বিশ্বাস করা শক্ত হতো। দরজা জানালা থেকে শুরু করে প্রত্যেকটি মেশিন, কাগজপত্র সব গলে পুড়ে একাকার হয়ে গেছে। শ্মশানের কঙ্কালের মতো উলঙ্গ দেয়াল কোনো মতে দাঁড়িয়ে, এবং এমনি সব দৃশ্যাবলীর অপূর্ব মিউজিয়াম সমগ্র ঢাকা নগরী। পুরনো ঢাকার এইখানে? হ্যাঁ, এইটাই তো, এই তো তার খালার বাড়ি। কত এসেছেন, তবু যেন আমিনা বাড়িটাকে চিনতে পারছেন না। কি করেই বা চিনবেন? কখনো তো লোহার গেট এমন করে বন্ধ দেখেননি। লোহার গেটে বিরাট তালা ঝুলছে। কোথায় গেছেন তার খালা আম্মা কিংবা তার খালাতো ভাইয়েরা? স্বামী সন্তানদের নিয়ে আমিনা যেন অকুল সমুদ্রে পড়লেন। আর তো সময়ও বেশি নেই।
20-25 মিনিটের মধ্যেই কারফিউ শুরু হয়ে যাচ্ছে। ফিরোজকে ছেড়ে দিয়ে কি ভুলটা যে হয়ে গেল, এবং সেজন্য সম্পূর্ণ দায়ী আমিনা। এখানে এই সংকীর্ণ গলিতে গাড়ি ঢোকালে বেরোতে অসুবিধা হতে পারে বিবেচনা করে বড় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এতটুকু পথ সামান্যই ফিরোজ তাদের এগিয়ে দিতে চেয়েছিলেন। চলুন ভাবি, আপনাদের পৌঁছে দিই। না ভাই, কিচ্ছু দরকার নেই, এটুকু আমরা দিব্যি পৌঁছে যেতে পারবো। পারলে কাল সকালে একবার খোঁজ নিয়ে যাবেন। সুদীপ্তদের বড় সুটকেসটা হাতে নিয়ে ফিরোজ তাদের সাথে পা বাড়িয়েছিলেন। মীনাক্ষীও বেরিয়ে এসেছিলেন গাড়ি থেকে। বেশ তো, ওদের একটু পথ হেঁটে গিয়ে আমরা একেবারে তাদের পৌঁছে দিয়ে আসি। কিন্তু আমিনা এ ব্যবস্থায় কিছুতেই রাজি হলেন না। এই তো সামান্য 2 পা গিয়ে 7 নম্বর বাড়ি, অকারণে আর কষ্ট করতে দেব না আপনাদের, সুটকেসটা আপনি ওকে দিন বলেই অবলীলাক্রমে একটা ব্যাগ তিনি কাঁধে ঝুলিয়ে নিলেন এবং অন্যটা বাঁ হাতে নিয়ে ডান হাতে এলাকে ধরে পথ চলা শুরু করলেন। অতঃপর স্ত্রীকে অনুসরণ করা ছাড়া গত্যন্তর কি? তার একটা হাত বেলা ধরেই ছিল, অন্য হাতে ফিরোজের কাছ থেকে সুটকেসটা তিনি নিয়ে নিলেন এবং খুব একটা মলিন হাসি হেসে বিদায় নিলেন বন্ধুর কাছ থেকে। আমিনা বলে দিলেন, কাল কিন্তু ভাবিকে নিয়ে আসবেন ভাই, এই সামনের 7 নম্বর বাড়ি। আসবো। হয়তো ফিরোজ আসবেন, কিন্তু সে তো সেই আগামীকাল 9টার আগে নয়। তারা এমনি বেকুবের মতো কাজ করেছেন যে ফিরোজের বাড়ির নম্বরটাও নেননি। তালা ঝুলনো লোহার গেটের সামনে স্বামী ও সন্তানদের নিয়ে আমিনা তখন কি যে করবেন সেটাই ভাবছিলেন। না, কিছুই ভাবেননি তিনি। অত ভেবে কাজ করা মেয়েদের অভ্যাস নয়। তিনি সোজাসুজি স্বামীকে বললেন, এখন কি করবে করো, আমি তো আর ভাবতে পারছি না। কেন পারবে না শুনি? সেই দুপুর থেকেই তো খালার বাড়ি করছিলে। ঠেলাটা সামলাও এবার। কিন্তু ঠেলায় যদি সামলাবেন, তাহলে আর স্ত্রীলোক হতে গেলেন কেন? এতক্ষণ তো বেশ প্রবল পরাক্রম দেখানো হচ্ছিল, এখন যেই বেকায়দায় পড়েছে অমনি অবলা সেজে বসলেন। কি করবে করো, আমি তো আর পারিনি। হ্যাঁ, আমরা সব পারি। পুরুষ যখন হয়েছি তখন আমাদের সব পারতেই হবে। তোমরা দয়া করে কেবলই তালগোল পাকাবে, আর আমরা পুরুষেরা সেগুলো সব খুলব। সেই জন্যই তো আছি আমরা। সুদীপ্ত পাশের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। বেশ কয়েকবার জোরে জোরে কড়া নাড়ার পর ভেতর থেকে একটি নারী কণ্ঠে সাড়া পাওয়া গেল। কে? কাকে চান? আপনাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, আমরা বিপদে পড়েছি, একটু খুলবেন? আপনারা কারা? বাড়িতে কোনো পুরুষ নেই? তাহলে আপনার কাছেই না হয় 2টো কথা শুধিয়ে নিতাম, একটু যদি খুলতেন। আপনি কেমন ধারা ভদ্রলোক? বলছি বাড়িতে পুরুষ নেই, তাও কপাট খুলতে বলেন, তাও আবার এই কারফিউ আওয়ারে? না, দেখুন, মানে আমার সঙ্গে আমার স্ত্রী আছেন। আমিনার দিকে তাকিয়ে, এই যে তুমি একটু বলো না। খুব আস্তে বিড়বিড় করে আমিনা বললেন, আমি কি বলবো, তোমারই বুদ্ধি দৌড়ে একটু দেখা যাক। কিন্তু স্বামীকে একথা তিনি শোনালেও বুঝতে তার কোনোই অসুবিধা ছিল না যে এই অবস্থায় তার এখন এগোনো কর্তব্য। সত্যিই তো, কারফিউ আওয়ারে কোনো স্ত্রীলোক কোনো পুরুষকে বাড়ির দরজা খুলে দেবে, এটা ভাবা যায়? কথাটা শুনতেও তো কেমন। আমিনা একটু এগিয়ে গিয়ে বলেন, আমরা ভাই হঠাৎ বড় বিপদে পড়ে গেছি, একটু যদি খুলতেন। একটুখানি খুলল, কপাট নয়, জানলার ফাঁক দিয়ে মহিলা আমিনার সাথে কয়েকটি কথা বললেন। আমিনা তার খালার কথা শুধালেন, পাশের বাড়িতে থাকতেন। অতএব কোথায় গেছেন সেটা যদি জানা যেত। কিন্তু জানা গেলেই বা কী লাভ? তারা তো ভাই পুরী গঙ্গার ওপারে সেই জিঞ্জিরায় চলে গেছেন। কালই গেছেন নাকি? না, কাল যেতে পারেননি, আজ সকালে গেলেন। আমরা কত মানা করলাম, সবাই মিলে আসুন, একসাথে থাকি, কপালে যা আছে তার তো আর রদ হবে না। কিন্তু কে শোনে ভাই? আমরা তাহলে কি মুশকিলে পড়লাম বলুন তো? এখন তো আর ফিরতেও পারি না। বাসা থেকে বেরিয়ে কি ভুলটাই না করলাম। কোথায় বাসা ছিল আপনাদের? আর বলবেন না ভাই, নীলক্ষেতে থাকতাম আমরা। উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
কে রে বুলা? বলতে বলতে একজন প্রৌঢ়া এসে দাঁড়িয়েছিলেন ঘরের মধ্যে। বুলা মুখের কাছে আঙুলের সংকেতে আমিনাকে চুপ থাকতে বললেন এবং প্রৌঢ়াকে যা বলার তা নিজেই বললেন। খুব চাপা স্বর, কিন্তু কিছু তার শোনা গেল, কিছু গেল না। অবশেষে বুলা নামক মেয়েটি তাদেরকে একটু অপেক্ষা করতে বলে প্রৌঢ়াকে নিয়ে ভিতরে চলে গেলেন। আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এলেন। বুলা নিজেই কপাট খুলে তাদেরকে ভেতরে নিয়ে বসালেন। ঘরে একখানা টেবিল এবং কয়েকখানা কাঠের চেয়ার ছিল। সেখানে তাদের বসতে দিয়ে তিনি বললেন, একটা কথা, কেউ এসে কড়া নাড়লে খুলে দেবেন না কিন্তু, কিংবা কোনো প্রকারের সাড়াও দেবেন না যেন। আমিনা শুধু সম্মতিসূচক মাথা নাড়লেন। বুলা আবার যথারীতি ঘরে খিল খুলে দিয়ে ভেতরে চলে গেলেন। হ্যাঁ, মাত্র এটুকুর জন্যই এখন খোদার কাছে মনে মনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুদীপ্ত। আমিনা কিন্তু খোদার অবিচারকে স্মরণ করলেন। এত বিপদের পরও ভাগ্যের এই পরিহাস। কাল কত করে বললাম, চলো খালার ওখানে যাই, কাল এলে তো এই বিপদটা হতো না। দিব্যি খালাদের সাথে ওপারে জিঞ্জিরায় চলে যেতাম, কেমন নিরাপদে থাকতাম। কিন্তু নিরাপদ আশ্রয় খোদা আমার কপালে লেখেনি। এখন কি সারা রাত এখানে ছেলে মেয়ে নিয়ে বসে কাটাতে হবে? ইতিমধ্যেই বেলা তার আব্বার কাছে আবেদন জানিয়েছে, আব্বু কি খাবো? সত্যিই তো, কি খাওয়ানো যায় ছেলে মেয়েদের? সঙ্গে বিস্কুট ও গুঁড়ো দুধের টিন আছে, কিন্তু পানি? বাংলাদেশে পানি চাইলে অবশ্যই পাওয়া যায়, কিন্তু সেই চাওয়ার ভার তো আমিনাকে দিতে হয়। আমিনাকে বলবে নাকি ভেতর থেকে একটু পানি চেয়ে আনতে? না, সে সাহস সুদীপ্তর হলো না। নিজের জন্য চাইলে আমিনা কিছু বলবে না, চেষ্টা করে হয়তো জোগাড় করে এনে দেবে, কিন্তু মেয়ের দরকারে উঠতে বললে ধমক দেবে। মেয়েকে এ দুঃসময়ে ধমক খেতে দেওয়ার চেয়ে একটু সোহাগ দেওয়া উত্তম বই কি। সুদীপ্ত মেয়েকে সোহাগ দিয়ে ভোলাতে চাইলেন। মামনি, একটু কষ্ট করে থাকো মা, একটুখানি। মায়ের কাছে একটা চেয়ারে বসেছিল অনন্ত। ছেলে মানুষ হলেও এখন কিছু একটা বলা উচিত বলে তার মনে হলো। ছি ছোট আপা, যেখানে সেখানে খেতে হয় না। আমরা তো খাচ্ছি না, তোমার বড় আপাও তো খাচ্ছে না। ছোট বোনকে অনন্ত সান্ত্বনা দেওয়ার ভঙ্গিটা অন্য সময় হলে হাসি জাগাতো। একটু কৌতুকের সঙ্গে মা বাবা উভয়েই সেটা উপভোগ করতেন। কিন্তু এখন উভয়ের মনের গভীরে কোনো জমাট তুষার যেন গলতে শুরু করেছিল, এবং তা অশ্রু হয়ে বেরোতে চাইলে উভয় ছেলে মেয়েদের সামনে প্রখর সতর্কতায় তাকে গোপন করলেন। অনন্ত তার মায়ের কাছে, আব্বার কাছে বেলা, মাঝখানে বেচারা এলাটা কারো সঙ্গ পায় না। সে একবার তার মায়ের কাছে গিয়ে দাঁড়ায়, একবার বাপের কাছে। বাপের কাছে এলা শুধায়, এখানে কেন এলে আব্বু? নানিরা কই? নানি অর্থাৎ আমিনার খালার বাড়ি ইতিপূর্বে একাধিকবার এলা এসেছে। এলা তাই বাড়িটা চেনে। সে বাড়ি বন্ধ থাকলে চলো ফিরে যাই, তা না এখানে কেন? সুদীপ্ত এক হাতে কোলের বেলাকে জড়িয়েছিল, আর এক হাতে এলাকে কাছে টেনে নিয়ে মাথায় পিঠিয়ে হাত বুলাতে বুলাতে বললেন, তোমার নানিরা একটু বাইরে গেছে আম্মু, ফিরে এলেই আমরা তোমার নানিদের বাড়ি যাব, কেমন? সেটা ছোট্ট একখানি বাইরের বসার ঘর। পূব দক্ষিণ দুদিকে দুটি জানলা এবং দুটি দরজা। পশ্চিম দিকে দরজা দিয়ে অন্দরমহলে যাওয়া যায়, আর পূব দিকেটা রাস্তায় বেরোবার। উত্তর দেওয়াল সংলগ্ন একটি টেবিল এবং খাঞ্চারে কাঠের চেয়ার। তাতেই ঘরের অর্ধেক জায়গা জুড়ে ফেলেছে। এই ঘরে তাদের রাত্রিবাস করতে হবে? হয়তো হবে, নিশ্চয়ই হবে। সেজন্য মনে শঙ্কা লাগছে নাকি এর চেয়েও ছোট ঘরে মানুষ বাস করে না? তবে ইতিমধ্যেই তারা যে ঘেমে উঠেছেন। মার্চের শেষ সপ্তাহের গরম, তদুপরি সারা দুপুর প্রায় পথে পথে কেটেছে। ছেলে মেয়েদের মুখগুলো কেমন শুকনো আর করুণ দেখাচ্ছে। সুদীপ্তর বুকের মধ্যে একটি আহা ধ্বনির হাহাকার খেলে গেল। কি যে ভয়াবহ রাত্রি সামনে আসছে! আল্লাহকে ডাকলেন সুদীপ্ত। কিন্তু আমিনা তখনও ভাবছেন, কাল যদি আসতাম, কথা তো শুনবেন না, বন্ধুর বাড়ি যাবেন। কেমন দিব্যি আজ ঢাকার বাইরে গ্রামের খোলামেলা জায়গায় ছেলেমেয়েরা ঘুরে বেড়াতো। খালা কি তাকে ফেলে রেখে চলে যেতে পারতেন?
আমিনার ধারণায় জিঞ্জিরাতে গিয়ে খালারা বেঁচে গেছেন এবং পরম সুখে আছেন। সুখে ছিলেন, খালারা সুখে ছিলেন বটে, কিন্তু ওই একটি দিন, পর দিনই সেখানে পাকিস্তানিরা তাদের কারবার শুরু করেছিল। সেটা তাদের নীলক্ষেতের চেয়ে কম কিছু ছিল না। কিন্তু তাতে এখন কি? ভবিষ্যৎকে তো মানুষ দেখতে পায় না। পেত যদি, অন্তত আমিনা যদি সেই ভবিষ্যতের কিঞ্চিত কল্পনাও করতে পারতেন, তাহলেও এতবার জিঞ্জিরার কথা এখন স্মরণ করতেন না। একদিন তো আমিনাকে স্মরণ করতে হয়েছিল। জিঞ্জিরাতে যে যাওয়া হয়নি, সেটা আল্লাহর অপার কৃপা। আল্লাহর কৃপাতেই তারা বেঁচেছেন। আমিনার খালারা কেউ বাঁচেননি। সারা জিঞ্জিরা কয়েক ঘন্টার মধ্যেই শ্মশান হয়ে গিয়েছিল। 1 ঘন্টা পর প্রায় 5টার দিকে সে বুলা নামে মহিলাটি আবার এসেছিলেন। 4টে থেকে কারফিউ শুরু হয়ে গেছে। এ অবস্থায় তো আপনাদেরকে যেতে বলতেও পারি না। আবার থাকবেন যে, তারও তো অসুবিধা বিস্তর। সুদীপ্ত বললেন, আমাদের অসুবিধা কি বলছেন? আপনাদের যে অসুবিধার সৃষ্টি করেছি, সেইটাই ভাবতে লজ্জা পাচ্ছে। কি আর করবেন, ইচ্ছে করে তো আর করেননি। তবে কথা কি জানেন, আমরা কেউ এখন নিজের ইচ্ছা অনিচ্ছার উপর চলছি না, অবস্থা আমাদের চালাচ্ছে। বাহ, ভদ্রমহিলা কথাটা ভারী সুন্দর বলেছেন তো। নিঃসন্দেহে খুব বুদ্ধিমতী মহিলা। বাঁচা গেল। সুদীপ্ত মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মহিলার যে বুদ্ধি আছে, এটা তাদের অনুকূলে না গিয়েই পারে না। বিপক্ষে গেলে এতক্ষণ এখানে প্রবেশাধিকারী মিলত না। আমিনা তাদের আলোচনায় যোগ না দিয়ে কাজের কথা তুললেন। বোন, একটু গরম পানি দিতে পারেন? শুধু খানিকটা গরম পানি, সামান্য গরম হলেই চলবে। কেন? বাচ্চাদের একটু দুধ খাওয়াতাম। তাহলে পারি না। আমিনা একটু বোকা বনে গেলেন এবং সুদীপ্ত। এখানে কি যে তারা বলবেন? পুনর্বার গরম জলের অনুরোধ শোভনীয় হবে কি না? কেননা ওটা যে না বলেই নয়, বাচ্চাদের তো খাওয়াতেই হবে, তারা ভাবছিলেন। এমন সময় বুলা বেরিয়ে গেলেন। আমিনা স্বামীর মুখের দিকে তাকালেন। সুদীপ্তও তাকিয়েছিলেন স্ত্রীর মুখের দিকে। দুজনেই দুজনকে নীরবে প্রশ্ন করলেন, ব্যাপারটা কি হলো? ব্যাপার কিছুই হয়নি। 1/2 ঘন্টা পর বুলা একটা বড় কেতলিতে দুধ আর রেকাবিতে ডজন খানেক বিস্কিট নিয়ে এলেন। এসবের মধ্যে কিছু আবার আবিষ্কার করতে যাবেন না যেন। ছোট ছেলেদের যেমন কোনো জাত নেই, তেমনি তাদের কোনো বিশেষ ঘরও নেই। খিদে পেলেই তাদের খাবার অধিকার আছে, তা সে যে ঘরেই হোক না কেন। খিদের সময় ও থিওরিতে আমরাও বিশ্বাসী, আমিনা বললেন। সেই জন্যই আপনাদেরকে মেরে ফেলা দরকার। বিশ্ববিদ্যালয় থেকে এইসব কথাই তো আপনারা দেশের যুবকদের মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছেন। দেশের সর্বনাশ ডেকে আনছেন আপনারা। এবার সুদীপ্ত বললেন, কিন্তু আপনি তো বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও কথা কম জানেন না দেখছি। আপনাদের কাছেই শেখা। বিশ্ববিদ্যালয়ে এককালে পড়েছি তো। এককালে মানে কোন কালে, কোন সাবজেক্টে? আমাদের বিশ্ববিদ্যালয়ে নাকি? প্রশ্ন সুদীপ্তর মনে একরাশ থাকলেও কোনোটাই তিনি তুললেন না, কোনোটারই উত্তরও চাইলেন না। তিনি চুপচাপ দেখে গেলেন বুলা ও আমিনা আলাপ করতে করতে বাচ্চাদের খাওয়াচ্ছেন। যতটা পারো শুধু দুধ খেয়ে থাকতে হবে বাচ্চারা, তোমাদের খালার ঘরে আর কিচ্ছু নেই। ভাত? এলা প্রশ্ন করে বসল। প্রবল দুঃখের মধ্যেও একটু হাসতে হলো সকলকে, এবং সুদীপ্ত শুধুই একটু হাসলেন। আমিনা বললেন, দেখলেন, ইংরেজির অধ্যাপকের মেয়ে হলে হবে কি, একেবারে খাঁটি বাঙালি। খালা হতে চান তো ডাল ভাত খাওয়ান। বুলা এই সময় মুখের কাছে আঙুল এনে যেন আমিনাকে সাবধান করে দিলেন, দিদি আস্তে, কথা যেন বাইরে শোনা না যায়। সুদীপ্ত যেন অনেক দূরে থেকে মহিলা দুজনকে দেখছিলেন। শাশ্বত বঙ্গজননী। একজন খাওয়াচ্ছেন এলাকে, একজন বেলাকে। অনন্ত নিজেই খাচ্ছে, কিন্তু বসেছে বুলার কাছে। বুলাই তাকে কাছে বসিয়েছেন। না, বাঙালি মরবে না,
এত প্রীতি মমতার মৃত্যু কি হয়? হয় না। কিন্তু শুধুই তুমি প্রীতি মমতা দেখলে, ঈর্ষা কলহ দেখনি? আর প্রকাণ্ড পরশ্রী কাতরতা দেখনি? হ্যাঁ, তাও তো ঠিক। ঈর্ষা কলহ, বিশেষ করে পরশ্রী কাতরতা এবং ক্ষুদ্রতা সুদীপ্তকে কে যেন কানে ধরে কেবলই বাঙালি চরিত্রের দীনতা ও তুচ্ছতাগুলিকে দেখিয়ে নিয়ে বেড়ালো অনেকক্ষণ। ততক্ষণে বুলা চলে গেছেন, কিন্তু অতীতের দীনতা সংকুল ঈর্ষা কুটিল গলিপথ পরিক্রম যেন সুদীপ্তর কিছুতেই ফুরোচ্ছে না। কিন্তু তিনি কি বুলার প্রতি অবিচার করছেন না? বুলাকে কেন্দ্র করে তোমার মনে একই ধরনের চিন্তায় উদয় হওয়া অন্যায় সুদীপ্ত, খুবই অন্যায়। অন্যায় বই কি? গতকাল থেকে বাঙালি বাঙালিকে কম সাহায্য করেছে? ফিরোজের চাচারা সংখ্যায় কজন? বোধহয় শতকরা 1 হতে পারে, এবং তারা হয়তো দুর্ভাগ্যক্রমে ওই একের কবলেই পড়েছিলেন। তার জন্য সমগ্র বাঙালি জাতিকে অপবাদ সইতে হবে? এক মির্জাফরের জন্য সমগ্র বাঙালিকে যুগে যুগে অপবাদ সইতে হচ্ছে না? ননসেন্স। মির্জাফর আবার বাঙালি কবে ছিলেন? ওই যে মিরপুর মোহাম্মদপুরে অবাঙালিরা আছে না, ওরা তো প্রায় পাইকারি হারে পশ্চিম পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলার দুর্দশা ঘটাচ্ছে। সেজন্য ইতিহাসের কাঠগড়ায় আসামি হতে হবে বাঙালি জাতিকে? না, তা হবে কেন? এবং এও ঠিক যে ওই জন্য সকল অবাঙালিকেই বেঈমান বিশ্বাসঘাতক বলারও কোনো যুক্তি নেই। তার মাও তো অবাঙালি ছিলেন। ভারত ছেড়ে আসা 6 মাসের মধ্যেই তিনি জান্নাতবাসিনী হলেন। ওই শোকটা সুদীপ্তর ভুলতে অনেক সময় লেগেছিল। সুফিয়ার শোক ভুলতে না পেরে মা সব সময় কেমন যেন হয়ে থাকতেন। সেই শোকেই তো মারা পড়লেন এত তাড়াতাড়ি। বড় ভাই বদলি হয়ে গেছেন রাজশাহীতে। সেখানে কেমন আছেন কে জানে। এখনও তো কোনো খারাপ খবর পাওয়া যায়নি। তবে সবচেয়ে নিরাপদে আছে ছোট ভাই প্রদীপ্ত হাসান। প্রদীপ্ত ভারত থেকে আসেনি, ভালো করেছে। অথচ এই কদিন আগেও নকশালপন্থীদের খবরে সুদীপ্তর মনে হয়েছিল প্রদীপ্ত এখানে চলে এলে ওই সব হাঙ্গামা থেকে বাঁচত। কি জানি কখন কি দুর্বিপাকে পড়তে হয়। হিংসার রাজনীতিতে ভারত এখন কলুষিত। এখন ওখান থেকে সরে আসাই তো ভালো। কিন্তু প্রদীপ্তটা যে কেন আসে না? সুদীপ্ত ভাবতেন সামান্য কদিন আগেও। কিন্তু এখন সুদীপ্তর মনে হচ্ছে নকশালপন্থীরা পাকিস্তানিদের তুলনায় তো ফেরেশতা। ভুলে যাওয়ার সময় পূর্ব দিকে জানালাটিও বন্ধ করে দিয়ে গেছেন। অযুক্তি কিছু করেননি। পথের দিকে জানালা খুলে রাখা যায় না। এখন একটি কেবল দক্ষিণে জানালা খোলা। তাতে বাতাসের সমাগম বিশেষ হচ্ছে না। ঘরে সুতীব্র গরম। ছেলে মেয়েদের গরম সহ্য করার অভ্যাস নেই। তারা খুব কষ্ট পাচ্ছে, তবে সেই পরিমাণ জ্বালাচ্ছে না। ছেলেরাও যেন একরকম করে টের পেয়ে গেছে এ অবস্থায় কান্নার ফলে ঘোরতর বিপদ হতে পারে। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঠাঁই বসে থাকতে থাকতেই এলো সন্ধ্যা। তাতে অবস্থার পরিবর্তন কেবল এইটুকু হলো যে ঘরের স্বল্প শক্তি সম্পন্ন বিজুলিবাতির আলো আরও স্পষ্ট তীক্ষ্ণ হলো। আমিনার অসুবিধা হচ্ছিল চরম। কাজে ও কথায় সময় কাটানো তার অভ্যাস। আর অভ্যাস আছে সামান্য তাস খেলার। এমনি করে বসে থাকা স্বামীর সম্মুখে হলেও তার পক্ষে অত্যন্ত কঠিন কর্ম। বুলাও যে আসে না ছাই। তিনি কি ভেতরে যেতে পারেন না? কিন্তু বুলা ডাকলেন না যে। শুধু ডাকলেন না তাই নয়, যাবার সময় মেয়ে বলে গেলেন, আচ্ছা দিদি, আপনারা এখন বসুন, আমি খানিক পরে আসছি। এরপর এমনি বসে না থেকে উপায়। বসেই আছেন তারা, কিন্তু ছেলেমেয়েরা ইতিমধ্যেই অবস্থাটাকে যেন সহজ করে নিয়েছে। আর পকেট থেকে রুমাল নিয়ে 3 জনে কি একটা খেলা শুরু করে দিয়েছে তারা। কিন্তু বুলার ব্যাপারটা কি? এমনি করে বসিয়ে রাখবে নাকি? বাড়িতে জায়গা না দাও সেটা বুঝি, তবে জায়গা দেবার পর এমনি ঠাঁই বসিয়ে রাখাটা কী ধরনের কাণ্ড? রসিকতা? হ্যাঁ, রসিকতাই। তবু রসিকতাও নয়। এখন কি রসিকতার সময়?
অন্য সময় হলে রসিকতা করা যেত। পাশের বাড়ির মাসিমার জামাইকে শ্রীমতী বুলাকে ছেড়ে কথা কইতেন, ভগিনীপতি হওয়ার ঠেলা টের পাইয়ে দিতেন প্রতি পদে পদে। জমিলা খালাকে বুলাও তো খালা বলে ডাকেন, অতএব আমিনা তো সম্পর্কে দিদিই হবেন। অতএব সুদীপ্ত, বুলার রাজ্যে তোমার দশাটা কি হতে পারত ভেবে দেখো। কিন্তু সেই দশা সৃষ্টির সময় বুলার কোথায়? দুদণ্ড কথা বলার সময় বুলারও ছিল না। দেশের এই দুঃসময় এখন কি একটি মুহূর্ত বাজে কাজে ব্যয় করার সময় আছে? অবশ্যই সময় ও কথার বাজে খরচকে পুরো মাত্রায় পাপ মনে করার মতো পিউরিটান বুলা নন। মার্ক্সবাদ ও লেনিনবাদে দীক্ষা নেওয়ার পরও এখনও তাই গল্প কবিতার বই পড়ার এবং আড্ডা দেওয়ার জন্য সময়ের অভাব তার হয় না। কিন্তু সে কথা শান্তির সময়ে চলে, এখন জরুরি অবস্থায় এইসব কথা তো অচল। 7টা বাজতেই বুলা ভাত তরকারি নিয়ে হাজির হলেন, স্নেহ মমতাময়ী একজন বঙ্গললনা। অধ্যাপক সাহেবকে একটু কষ্ট করতে হবে, এই অসময়ে 4টে খেয়ে নিতে হবে। খেয়ে নিতে আর কষ্ট কি, আনন্দের সাথেই খাবো। আনন্দ আপনার কাছে খুব সস্তা মনে হচ্ছে? আমি কিন্তু সত্যিই আপনাদের কষ্ট দিয়ে খাওয়াবো। এই দেখুন, তরকারি কিচ্ছু নেই। তবু খেতে কোনো কষ্ট হলো না সুদীপ্তর। ডাল আর সামান্য বেগুনের সাথে মাগুর মাছের একটা টুকরো। কিন্তু টুকরো এত ছোট করা সম্ভব? আঙুল কেটে যায়নি? না, কাটেনি, তবে কাটতে পারত, এবং কাটলেও কিচ্ছু করার ছিল না। বুলার তো দোষ নেই, সে 25 তারিখে সকালে কেনা হয়েছিল 10টা মাগুর। আজকে 28 তারিখ, বেশি দিন হয়নি, এবং মাগুরগুলো বেশ বড়ই ছিল। কিন্তু কাল থেকে খাচ্ছে কত লোক? সুদীপ তো সেটা জানেন না। বাইরে যে ঘরটাতে তারা আছেন সেখানেই থেকে এ বাড়িতে মানুষের সংখ্যাটিকে নির্ণয় করা যাবে না। কোনো শব্দ নেই, অথচ বাড়িটির অভ্যন্তরে এখন বাস করছেন 33 জন। গতকাল এসেছিলেন 18 জন, তার মধ্যে 12 জন আর চলে গেছেন, এবং এসেছেন তার দ্বিগুণ, 24 জন, আর বুলারা 3 জন। তার উপরে সুদীপ্তরা 5 জন। এই সুদীপ্তদের নিয়েই যত সমস্যা হয়েছে বুলার। সমস্যা হচ্ছে বাচ্চা 3টিকে নিয়ে, তাদের জন্য দুধ চাই। তা গুঁড়ো দুধের টিন প্রায় ভর্তিই আছে, কিন্তু চিনি আছে অতি সামান্য। দুবেলা কম করে হলেও অমন 30-40 কাপ চা হচ্ছে, তাতে কত চিনি লাগে। বাচ্চাদেরকে চিনি না হলে চলে? তাছাড়া অমন দুধের ছেলেরা দুধের সঙ্গে পাকা কলা দিতে না পারলে বড়দের কখনো তৃপ্তি হয়? ছেলে মেয়েদের সামনে শুধু দুধ এনে ধরতে বুলার খারাপ লেগেছিল, কিন্তু এলা তাকে বাঁচিয়েছে। এলা ভাত খেতে চেয়েছে। বুলা শুনেছেন, এলা যেন বলেছে, অত কি দরকার মাসি, শুধু ডাল ভাত দাও না, আমরা ডাল ভাত খেয়ে থাকবো। কোনো মতে ডাল ভাত খেয়ে এখন বাঁচলে হয়। বাঙালিরা এখন মরতে শিখেছে, অতএব তাকে মেরে নিঃশেষ করে দেবার ক্ষমতা এখন পৃথিবীতে কারও নেই। জানবে, মৃত্যুকে ভয় করে যারা, মৃত্যুকে এড়াতে যায় যারা, তারাই মরে। দলপতি তার দলের ছেলেদের বোঝাচ্ছিলেন কথাগুলি। সকলেই জোয়ান ছেলে, কেউ ছাত্র, কেউ পুলিশ, কেউ ইপিআরের লোক। 25শে মার্চের ভয়াবহ রাত্রির নারকীয় কাণ্ডের মধ্যে কোনো মতে যারা পালিয়ে বেঁচেছে, এরা তাদের মধ্যে। না, এরা বুলাদিকে চেনে না। বুলাদের কর্মক্ষেত্রের সঙ্গে এদের যোগ বিশেষ ছিল না। বুলা যে একটি গোপন বিপ্লবী সংস্থার সদস্য, সে কথা জানেন এক দলপতি জামাল আহমেদ স্বয়ং, আর কেউ না। অবশ্যই জামাল আহমেদের রাজনৈতিক মত বুলাদির মতো নয়। একজন ন্যাশনালিস্ট হলে অন্যজন কমিউনিস্ট। জামাল সাহেব আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, আর বুলাদির যোগ পূর্ব বাংলার বেআইনি গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে। বিপ্লবে বিশ্বাসী জামাল সাহেবও এককালে কমিউনিস্টদের সঙ্গে অনেক ওঠা বসা করেছেন, কমিউনিস্ট পার্টির কাজও করেছেন, কিন্তু শেষ পর্যন্ত এসে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে। জাতীয়তাবাদের চর্চা দেশে কিছুদিন চলতেই হবে, তারপর আপনি সমাজতন্ত্রবাদের চাকা ঘুরতে শুরু করবে। জামাল সাহেবের এ মতের বিরোধিতা করে বুলা যুক্তি দেন,
সারা বিশ্বে জাতীয়তাবাদ যখন মুমূর্ষু দশায় উপনীত, আমরা তখন তারই চর্চা শুরু করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। চরম লাঞ্ছনা ও দারিদ্র্যই হবে দেশের মানুষের ভাগ্যলিপি। কিন্তু দেশটা তো আগে আমাদের হোক, তারপর এসব তর্ক ওঠাবেন। এই ধরনের বিতর্ক জামাল আহমেদের সঙ্গে বুলাদির অনেক হয়েছে, কিন্তু সেসব অন্য দিনের কথা। নানা মতবাদ দেশের মধ্যে থাকবেই। একে অন্যের মতবাদ সম্পর্কে সহিষ্ণু হবে এবং জনগণের সমর্থন যেদিকে যাবে সেই পক্ষই আখেরে জয়ী হবে। 25শে মার্চের পর বাংলাদেশের দল এখন দুটো। এক, সর্বপ্রকার অসম্মান শিরোধার্য করে এখনও যারা পাকিস্তানের মোহকে চিত্তে পুষিয়ে রেখে পাঞ্জাবিদের সঙ্গে মিলেমিশে থাকতে চায়। আর দুই, বাংলাদেশকে পুরোপুরি স্বাধীন দেখতে চায় যারা। জামাল সাহেব ও বুলাদি দুজনেই একমত যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা যারা একমত তাদের এখন সম্মিলিতভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া দরকার। মতাদর্শে যদি কিছু পার্থক্য থাকে সেসব নিয়ে বোঝাপড়া হবে দেশ স্বাধীন হওয়ার পর। তাই বুলাদি এখন জামাল সাহেবের সহায়ক। বুলাদি গোপন কমিউনিস্ট পার্টির একজন অসাধারণ কর্মী। ঢাকা শহরের অনেকেই তাকে চেনে না, আবার যারা চেনা তারা ঠিকই চেনে। বাইরে নিরপরাধিনী শিক্ষয়িত্রী, অত্যন্ত সংযত শোভন ব্যবহার, কারো সাথে পাচে নেই, বোরখা পরে বাইরে বের হন। বাইরে তিনি জামাতে ইসলামের সমর্থক। মেয়েদের মধ্যে জামাতে ইসলামের পুস্তিকা বিতরণের জন্য রাশি রাশি বান্ডিল আসে তার কাছে। তিনি সেগুলো আগুনে পুড়িয়ে বুড়ো মায়ের জন্য দুধ গরম করেন। সরকারি মহলের কোনো সন্দেহ এর বাড়ির ত্রিসীমানাও ঘেঁষে না এবং সেই সুবিধাটুকু পুরো সদ্ব্যবহার করেন পাকিস্তান সরকারের সন্দেহভাজন বাঙালি দেশকর্মীগণ। জামাল সাহেব গতকাল থেকে সে সুবিধাটুকু না পেলে অনেকখানি বেকায়দায় পড়তেন বইকি। কাল থেকে তিনি পুলিশ, ইপিআর আর ছাত্রদের যতজনকেই পেয়েছেন ঢাকা শহরের বিভিন্ন বাড়িতে লুকিয়ে রেখেছেন এবং সুযোগ বুঝে পার করে দিচ্ছেন মফস্বলের বিভিন্ন এলাকায়। সেখানে এদের নিয়ে মুক্তিবাহিনী গঠন করতে হবে। হ্যাঁ, সরাসরি যুদ্ধই করতে হবে। যুদ্ধের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা যখন তারা বোঝে না, তখন আর উপায় কি? যুদ্ধই করতে হবে। সুদীপ্তরা আসার মাত্র 10 মিনিট আগে জামাল সাহেব এসেছেন এ বাড়িতে। তার আগেই 1 জন 2 জন করে 23 জনকে পাঠিয়েছেন। সে এক অদ্ভুত কৌশল। একটা কোড নম্বর শিখিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সেই নম্বর বললে জায়গা মেলে বাড়িতে। কিন্তু সুদীপ্তরা তো কোনো কোড নম্বর নিয়ে আসেননি। তদুপরি এসেছেন জামাল সাহেবের আগমনের প্রায় পরে পরেই। কে জানে জামাল সাহেবের পেছনে পেছনে কোনো গুপ্তচর এলো কিনা। কিন্তু সঙ্গে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এইভাবে কোনো গুপ্তচর আসে নাকি? কি জানি বাবা, দেশের যা অবস্থা কিছুই তো বলা যায় না। বিশেষ করে জামাল সাহেব এই তো এলেন। এই সব ভাবনা থেকেই তো বাইরের এই অন্ধকূপে বসিয়ে রাখা হয়েছে সস্ত্রীক সুদীপ্তকে। কিন্তু বুলার মনে সন্দেহ বিশেষ ছিল না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের তো বহু জনেরই চেনার কথা। নিজেকে সেই অধ্যাপক বলে পরিচয় দেবে এমন গবেট হলে গোয়েন্দাগিরি করা যায় না। তবে বিশ্ববিদ্যালয়ে 2 জন ছাত্র ছিল ওই বাড়িতে। আড়ালে থেকে সুদীপ্তকে তারা দেখল এবং চিনতে পারল না। তাহলেও বুলা তাদের সন্দেহ করলেন না। বিশ্ববিদ্যালয়ে তিনিও তো এককালে পড়তেন পদার্থবিদ্যা নিয়ে। কিন্তু কলা বিভাগের কজন শিক্ষককে তিনি চিনতেন? ছাত্র 2 জনেরও তো একজন ভূগোলে আর একজন রসায়নে। ইংরেজির অধ্যাপককে না চেনা তো খুবই সম্ভব। তার যুক্তি কেউ অস্বীকার করতে পারল না। কিন্তু অস্বীকার না করলেও তো কথা থাকে। এতগুলো যে লোক এখানে আছে তাদের সম্পর্কে সরকারি মনোভাবটা কি? এরা সবাই সরকারি দৃষ্টিতে প্রচণ্ড দেশদ্রোহী না? পেলে সকলকে সার করে দাঁড়িয়ে দিয়ে গুলি করে মারবে। তাই এদের সম্পর্কে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে বইকি। সহসা এদের মধ্যে কোনো অচেনা ভদ্রলোককে নিয়ে যাওয়া ঠিক হবে কি? তা বটে, তবু কি কারফিউয়ের সময় কাউকে পথে বার করে দেওয়া যায়?
বিশেষ করে পাশের বাড়ির জমিলা খালাদের জামাই। কথাটা সত্য হওয়া খুবই সম্ভব। তার এক বোনের জামাই বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, জমিলা খালা প্রায়ই বলতেন। তবে পরিচয় হয়নি, তার কারণ যে 3 মাস হলো বুলারা এ বাড়িতে এসেছেন, সেই 3 মাসের মধ্যে আমিনা মাত্র 2বার এসেছিলেন তার খালার বাড়ি, এবং একবার ছিলেন মাত্র ঘণ্টাখানেক। সেবার খালাদের নতুন প্রতিবেশীদের সাথে আলাপের সময় ছিল না, আর দ্বিতীয়বার স্বামী সন্তান সহ একটা পুরো দিন আমিনা এখানে কাটিয়ে গেছেন। কিন্তু সেদিন আবার বুলারা গিয়েছিলেন মানিকগঞ্জে দেশের বাড়িতে, অতএব তারা বুলাদের অপরিচিতই থেকে গেছেন। কিন্তু সুদীপ্ত যে খোদ জামাল সাহেবেরই পরিচিত ব্যক্তি, সেটা জানা গেল বেশ দেরিতে। ভদ্রলোকদের যখন এ বাড়িতে থাকতেই দিতে হবে, তখন একটু বাজিয়েই দেখা যাক, জামাল সাহেব ভেবেছিলেন। কিন্তু এ কি, এই যে সেই ফিরোজের বন্ধু, সেই নির্ভেজাল অধ্যাপকটি যে! কিন্তু অধ্যাপক সাহেব জামালকে চিনলেন না, কারণ পাজামা চাপকান পরিহিত ও নকল গুম্ফ শস্য শোভিত জামাল আহমেদকে সুদীপ্ত কেবল কোরাইশি নামেই জানতেন। অবশ্যই কোরাইশি জামাল সাহেবের পৈতৃক পদবী, কিন্তু নিজে কখনো তিনি নামের পরে কোরাইশি লেখেন না। ছদ্মবেশী নিলে জামাল সাহেব বন্ধুমহলে পারভেজ কোরাইশি হয়ে যান। জামাল সাহেবকে দেখে পারভেজ কুরাইশিকে কল্পনা করা ঝানু গোয়েন্দার পক্ষেও ছিল অতি কঠিন কর্ম। ইচ্ছে করেই জামাল সাহেব সুদীপ্তর কাছে তার পারভেজ কুরাইশি পরিচয়টিকে গোপন রাখলেন এবং আলাপ শুরু করলেন নীলক্ষেত এলাকার এক ভদ্রলোকের প্রসঙ্গ তুলে। সুদীপ্ত বিস্মিত হলেন। তাকে চেনেন নাকি? কিন্তু তিনি ভাগ্যবান, আগেই দেশে চলে গেছেন। তিনি যাননি, তাকে পাঠানো হয়েছিল। এই রকম একটা অবস্থা যে আসছে, সেটা কিছু আগেই জামাল সাহেবরা আঁচ করেছিলেন। সেই জন্য বিভিন্ন জেলায় কর্মসূচি স্থির করে লোক পাঠানো হচ্ছিল। মনে হচ্ছে আর কোনো পথ না পেয়ে ওরা এবার গায়ের জোর দিয়ে বাঙালিকে পদানত করতে চাইবে। যদি তাই হয়, তার যথোচিত উত্তর এবার দিতে হবে। জোর যার মুল্লুক তার। ঠিক আছে, বাঙালির জোরটাই এবার তবে দেখো। বাঙালি গায়ের জোরের চেয়ে মনের মায়া মমতাগুলোকেই এতকাল বেশি মূল্য দিয়ে এসেছে। তার ফলে যদি তাকে মার খেয়েই যেতে হয় চিরদিন, না না না, সেটা মেনে নেওয়া যায় না। মার এতকাল কাউকে দিইনি বলে কোনো কালেই দেব না। আমরা প্রস্তুত, মরতে প্রস্তুত এবং মারতেও প্রস্তুত। সুদীপ্ত একটি প্রশ্ন করলেন, আপনারা যদি বুঝেছিলেন এমন অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে, তাহলে সে সম্পর্কে আমাদেরকে পূর্বাহ্নেই কিছুটা আভাস দিলেন না কেন? নিরাপদ আশ্রয়ে পালিয়ে বাঁচতাম তাহলে। এই অভিযোগ শুধু আপনার কেন, আমারও। আমরা অবস্থাটা আঁচ করলাম, অথচ জনসাধারণকে সে সম্পর্কে হুঁশিয়ার করে দেবার প্রয়োজন অনুভব করলাম না কেন? কেন জানেন? বহু বর্বরতা বাঙালি দেখেছে, কিন্তু এবারের বর্বরতা সব কিছুকে হার মানায়। আমাদের কল্পনা হার মেনেছিল। জামাল সাহেবদের কল্পনা ছিল সুসভ্য ভদ্রলোকের কল্পনা। আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং যাদের নিয়ে সক্রিয়ভাবে প্রতিরোধে নামতে হবে, কেবল তাদের উপরে প্রতিপক্ষে সশস্ত্র হামলা প্রত্যাশা করেছিলেন তারা। তারা একটা সাবধানবাণীর প্রত্যাশা করেছিলেন। নিশ্চয়ই চরম ব্যবস্থা কিছু নেবার আগে প্রেসিডেন্টের কোনো একটা ঘোষণা প্রচারিত হবে। তাতে নতি স্বীকারের হুমকি থাকবে, এবং নতি স্বীকার না করলে তখনই, সত্যিই তো, একটুও সতর্ক না করে নিরস্ত্র মানুষকে কোনো সশস্ত্র বাহিনী আক্রমণ করে এমন কখনো শুনেছ? তাছাড়াও জামাল সাহেব বললেন, ওরা যে ঘরে ঘরে ঢুকে মানুষ মারবে, রাতের আধারে এসে ঘুমন্ত পল্লীকে জ্বালিয়ে দেবে, এসব আমাদের কল্পনায় ছিল না। এইসব বিভৎসতা শতকরা 1% মাত্র কল্পনা করেই তা থেকে স্বদেশবাসীকে বাঁচাবার জন্যই তো সে রাতে মুজিব ভাই ধরা দিয়েছিলেন। এখন মনে হচ্ছে তিনি ধরা না দিলেই ভালো হতো। কিন্তু ঢাকা শহরে এখন জোর গুজব মুজিব ভাই ধরা দেননি। অবশ্য গুজবটাকে বিশ্বাস করার কোনো কারণ সুদীপ্ত ছিল না। তিনি বরাবর ছিলেন ফিরোজের সঙ্গে, এখন জামাল সাহেবের সঙ্গে। এরা দুজনেই শেখ মুজিবুর রহমানের খুব কাছের মানুষ।
বিশেষ করে জামাল সাহেব মুজিব ভাইয়ের চরিত্রকে খুব ভালো করেই চেনেন। অতএব বিপ্লবে নেতৃত্ব দানের জন্য গোপনে শহর ত্যাগ করবেন, এইটা তার পক্ষে সম্ভব নয়। গণতন্ত্রসম্মত রাজনীতিটুকুই তার জানা, এবং এখন যখন সেই গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে গেছেন, তখন পরবর্তী দায়িত্ব এসে চেপেছে আমাদের উপরে। জামাল সাহেবের চিন্তায় কোনো জটিলতা নেই, এবং জামাল সাহেবেরও ধারণা মুজিব ভাই ধরা না দিলেই ভালো করতেন। তিনি যা ভেবেছিলেন তাকে পেলে ওরা আর সাধারণ মানুষকে মারবে না, সেটাই দুদিনেই মিথ্যা বলে প্রমাণিত হয়ে গেছে। তাছাড়া তিনি আজ বাইরে থাকলে আমাদের কাজও কত সহজ হতো। কিন্তু ভবিষ্যতে প্রমাণিত হবে তার রাজনৈতিক দর্শন অনুসারে তিনি ধরা দিয়েই সর্বাপেক্ষা বুদ্ধিমানের কাজ করেছেন, বলে উঠলেন বুলা। তাই তো, বুলা এসে দাঁড়িয়েছেন। দুজনের কেউ টের পাননি। সেই যে খানিক আগে জামাল সাহেবকে সঙ্গে এনে সুদীপ্তর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেছেন, সেই অবধি ঘরে তারা দুজনেই ছিলেন। বুলা যাবার সময় আমিনা ও তার সন্তানদের সঙ্গে করে ভেতরে নিয়েছিলেন। আসুন দিদি, আপনাদের শোবার ব্যবস্থা করে দিই। এই সন্ধ্যাবেলায় বিস্মিত হয়েছিলেন আমিনা, কিন্তু অনেকক্ষণই অন্ধকূপের মতো ঘরে কাটিয়ে তিনি এতই অস্থির ছিলেন যে অন্যত্র যাবার প্রস্তাবে তিলমাত্র প্রশ্ন তোলেননি। বুলাকে অনুসরণ করেছিলেন, কিন্তু সুদীপ্তকে এই ঘরে ফেলে যাওয়াটা স্বার্থপরতা নয়? না, ঠিক এই প্রশ্নটাই বেলার মনে ছিল না। তবু এই ধরনের একটা অনুভূতি তার শিশুচিত্তে ছিল। সে বলে উঠেছিল, আম্মা, আব্বু। উনি এখন মানুষের সাথে কথা বলছেন, দেখছো না? হ্যাঁ, সুদীপ্ত এখন গল্প করার লোক পেয়ে গেছেন। আব্বাকে ফেলে যেতে তার মন কেমন করছে। মায়ের মুখের পানে তাকিয়ে সে বলেছিল, আম্মু, আমি আব্বার কাছে থাকি। বেলার দিক থেকে কথাটা খুবই সিরিয়াস ছিল, তবু সকলে সেটা খুবই হালকাভাবে নিলেন। অন্য সময় হলে হাসতেন, কিন্তু এখন সহজে হাসি আর আসতে চায় না। আমিনা তার ছেলে মেয়েদের নিয়ে ভেতরে গিয়ে দেখেন, ও মা, এ কি এলাহি কাণ্ড! এত মানুষ বাড়িতে! এতগুলো মানুষের এত কাছাকাছি তারা এতক্ষণ ছিলেন, অথচ এত দূরে। আপনি ভীষণ ডেঞ্জারাস মেয়ে দেখি। বহু মানুষের দেখা পেতেই আমিনার মধ্যে স্বাভাবিকতা ফিরে এলো। এত মানুষের বাড়িতে আমরা ছিলাম, অথচ এত একা। সামান্য একটু হাসলেন বুলা, বললেন, কোয়ারেন্টাইনে রেখেছিলাম, বুঝলেন না? আমিনাকে তার ফুপু আমার ঘরে দিয়ে বুলা ফিরে গেলেন। দোতলার ঘর, কোনো খাট কিংবা তক্তপোষ কিচ্ছু নেই। সারা মেঝেতে বিছানা পাতা। ওইখানে মেয়েরা থাকবেন, নিচে দুখানা ঘরে থাকবেন পুরুষেরা। থাকবেন মাত্র এই এক রাত্রির জন্য। বুলা নিচে এসে খবরটা দিলেন, চারপাশে ঢাকা শহর জ্বলছে। সঙ্গে সঙ্গে সুদীপ্তকে নিয়ে জামাল সাহেব ছাদে চলে গেলেন। এই দুজনেই কেবল গেলেন, অন্যদের খবরটা দেওয়া হয়নি। এত আগুন না দেখাই ভালো। এখনো এত আগুন! গত 3 রাত সমানে জ্বালিয়ে পুড়িয়েও কি ঢাকা শহর শেষ হয়নি? জামাল সাহেব বললেন, ওই আগুনটা শান্তিনগরের দিকে মনে হয়। শান্তিনগরের বাজার হতে পারে। ঠিক ধরেছেন, জামাল সাহেব বললেন, আজ ওই বাজারে লুট হয়ে গেছে খবর পেয়েছি। লুটপাট করে নিয়ে এখন ওখানে আগুন ধরিয়ে দিয়েছে। তাহলে লুট হয়ে যাওয়ার খবর জামাল সাহেবও জানেন? সুদীপ্ত বললেন, লুটপাট না হয় করল, কিন্তু আগুন দিল কেন? আরে ওইখানেই তো মজা। কালই দেখবেন ওরা রেডিওতে প্রচার করবে আমরা আওয়ামী লীগের লোকেরা ওই বাজারে আগুন ধরিয়ে দিয়েছি। কিন্তু এই মিথ্যাচারে ওদের লাভ? লাভ বুঝতে পারলেন না অধ্যাপক? এই জন্যই তো অধ্যাপক হয়েছ। শয়তানদের মতলব বুঝবে সেই সাধ্য যদি তোমাদের থাকতো। জামাল সাহেব বুঝিয়ে দিলেন, প্রথম লাভ বিনা পয়সায় অত গম, চিনি, কেরোসিন ইত্যাদি পেয়ে গেল ওরা। বাঙাল বলিকে আপনাদের মারতে এসে পয়সা খরচ করে খেতে হবে নাকি? দ্বিতীয় লাভ, জিনিসপত্র যে লুটপাট হয়ে গেছে সেটা বলতে হলো না, তাহলে আর্মির অকর্মণ্যতা প্রমাণিত হয়।
তৃতীয় লাভ, ভয় দেখানো হলো আপনাদের। চতুর্থ লাভ, আওয়ামী লীগের লোকেরা যে গুন্ডা বদমাইশ, এটা প্রচার করা গেল। পঞ্চম লাভ, খাদ্যের অভাব সৃষ্টি করা হলো। শিক্ষকতা করলে মানুষের দৃষ্টিশক্তির একটা দিক অসাড় মেরে গিয়ে মানুষ বোধহয় কিছুটা বোকা হয়ে যায়। সুদীপ্ত সেই বোকামির পরিচয় দিলেন। তিনি আবার প্রশ্ন করলেন, খাদ্যের অভাব সৃষ্টি করলে তো সরকারেরই অসুবিধা, সে কাজ তারা কেন করবে? এই জন্য করবে যে ওই সরকার এখন আর আপনাদের সরকার নয়। আপনাদেরকে গায়ের জোরে পদানত রাখা ছাড়া সরকারে গত্যন্তর নেই। অতএব খাদ্যাভাব সৃষ্টি করতে পারলে সরকারের এখন ভালো হবে দুদিক থেকে। কল্পনা করতে পারেন সেই দুটো দিক কি কি? না, কল্পনা করতে পারছি না, আপনিই বলুন। প্রথমত, খাদ্যাভাবে আপনারা দুর্বল হয়ে পড়বেন। তখন আর লড়াইয়ের ক্ষমতা থাকবে না, আত্মসমর্পণ করতে বাধ্য হবেন। দ্বিতীয়ত, যে সকল খাদ্য এখন তারা লুট করে নিয়ে গিয়ে রেখে দিচ্ছে, পরে তা থেকে কিছু কিছু আপনাদের ক্ষুধার মুখে তারা তুলে দেবে। এইভাবে তারা আপনাদের উপকার করবে, আপনারা উপকৃত হবেন এবং উপকৃত ব্যক্তির মানসিকতা লাভ করবেন। অর্থাৎ আপনি বলছেন কৃতজ্ঞ থাকবো ওদের কাছে, তাই তো? ঠিক তাই। দেখছেন না যে অবস্থা ওরা সৃষ্টি করেছে, তাতে আমাদের সামনে পথ এখন দুটি। হয় বাঁচার জন্য সংগ্রাম করতে হবে, না হয় ওদের দান হাত পেতে নিয়ে অসম্মানের জীবনে আধ মরা হয়ে বাঁচতে হবে। জামাল সাহেবের যুক্তি সুদীপ্তর মনে হলো অকাট্য ও অভ্রান্ত। একটু ভেবে বললেন, কিন্তু যে ঘৃণা ওরা আমাদের মনে সৃষ্টি করলো, কোনো দিন তাকিয়া প্রীতিতে রূপান্তরিত হবে? হলো না হলো বয়েই গেল। ওদের তো শুধু চাই মদ, মাগি ও হালুয়া রুটির ব্যবস্থা। সেই জন্যে পূর্ব বাংলাকে শোষণ অব্যাহত রাখতে হবে। প্রীতি চাইলে শোষণ চলে না, এটুকু বুদ্ধি ওদের আছে, বুঝলেন? তা আছে, এবং এই বুদ্ধি তারিফ করতে হয় বই কি। প্রীতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে গেলে সামনে মর্যাদা প্রশ্ন ওঠে। অতএব ওই সব ভাবালুতাকে প্রশ্রয় দেওয়া যায় না। হরিণকে যেখানে হত্যা করে মাংস খেতে হবে, সেখানে কি প্রীতিমন্ত্র আওড়ালে চলে? সেখানে চাই রাইফেল। সেই রাইফেল নিয়ে ওরা পূর্ব বাংলায় নেমেছে সে 1947 খ্রিস্টাব্দেই। নেমেছে মৃগ শিকারে, স্বর্ণমৃগ। কিন্তু স্বর্ণমৃগের সন্ধানে বেরোলে গৃহলক্ষ্মী সীতাকে হারাতে হয় না? সীতা থাকলে তো তাকে হারাতে হবে। সীতা থাকেন সুসভ্য মানুষ রামচন্দ্রের ঘরে। কোনো অসভ্য বা অর্ধসভ্যের ঘরে সীতা থাকবেন কি করে? এবং কোনো অর্ধসভ্য জোর করে সীতা হরণ করতে গেলে তার পরিণতি কি হয়? আপনারা স্বাধীন বাংলা বেতারের খবর শুনছেন? স্বাধীন বাংলা? সচকিত হলেন সুদীপ্ত। বুলা কখন ট্রানজিস্টার নিয়ে উপস্থিত হয়েছেন। সেই ট্রানজিস্টারে স্বাধীন বাংলার বাণী বেজে উঠল। মাভৈ, মাভৈ, আর ভয় নেই। স্বাধীন বাংলার বাণী এখন বাংলার আকাশে ছড়িয়ে পড়েছে। ট্রানজিস্টারে কান পাতলেই তা যে শোনা যাবে। সকল বঙ্গবাসী, তোমরা শোনো। অবশ্যই এখনো কণ্ঠ খুব ক্ষীণ। হয়তো এখনই দেশের আকাশ সীমা ছাড়িয়ে দূরান্তে পৌঁছানো ক্ষমতা তার নেই। কিন্তু কিন্তু সেই ক্ষমতা পেতে কি তার খুব দেরি হবে? ট্রানজিস্টারে খবর শেষ হয়ে গান শুরু হলো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এই ভালোবাসাই বাঙালিকে পথ দেখাবে। বাঙালির অস্ত্রের শক্তি আর সীমিত হতে পারে, কিন্তু ভালোবাসার সম্পদ তো অফুরন্ত। সেই প্রীতি ভালোবাসার সঙ্গে এবার অস্ত্রের সম্মেলন হয়েছে। এবার বাঙালি দুর্জয়। অনেক রাতে সুদীপ্ত শুতে গেলেন। মেঝেতে ঢালাও বিছানা, সারি সারি তারা শুয়েছেন যত জনের শোয়া সম্ভব। আর এদের একজন কেউ তিনি চেনেন না। সব থেকে বেশি চেনেন জামাল সাহেবকে, কিন্তু সেই পরিচয়ের সূত্রপাত হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। হ্যাঁ, ঠিকই ঠিকই, মাত্র কয়েক ঘন্টা আগেই পরিচয় হয়েছে।
হয়েছে তো, নব পরিচয় সূত্রপাত হয়েছে। পুরনো জীবনটা সেই 25-এর রাতেই লয় পেয়েছে। আহা, তাই সত্য হোক, তাই সত্য হোক। নতুন মানুষ, নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাত। সে আর কত দূরে? বেশি দূরে তো হতে পারে না। মাত্র মাত্র এই রাতটুকু তো। মা ভই, মা ভই, কেটে যাবে, কেটে যাবে এই রাত। বন্ধুরা, আপনারা শুনলেন শহীদ আনোয়ার পাশা রচিত গ্রন্থ রাইফেল রুটি আওরাত উপন্যাসখানি। এটিকে উপন্যাস বলে কিনা আমি জানি না, তবে এটি একটি ঐতিহাসিক দলিল তো বটেই। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।